কেন মেয়েরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না? অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড়জোর দেবেন, তাও কিছু, সবাইকে নয়। দেখে দেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন, ধর্মও দেখছেন না। আপনারা হিন্দু ধর্ম ভালোবাসেন না, আপনাদের হচ্ছে হিন্দুত্ব। কি হয়েছে অন্নপূর্ণাতে? পাবেন, আস্তে আস্তে পাবেন, যারা যোগ্য পাবেন। দুর্নীতিগ্রস্ত পিসি ভাইপো, তাদের দুর্নীতির একদম চূড়ান্ত। কিন্তু আজকেও ধর্ম বর্ণ, বর্ণ টর্ণ নয়, ধর্ম মানে কি ইঙ্গিত করেছেন? এর আগে বলেছিলেন আমি আছি বলে আছো, নইলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিবে। ইঙ্গিত তো পরিষ্কার। তৃণমূলের শাসনকালে লক্ষ্মীর ভান্ডার, বিজেপি আমলে রাজ্য সরকারি প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। তৃণমূল আমলের বরাদ্দ 1,500, বিজেপির হাতে 1 লাফে বেড়ে দ্বিগুণ হয়েছে। কিন্তু অনেকেই মাসিক 3,000 টাকা পাচ্ছেন না। এই নিয়ে কোনো কোনো জায়গায় ক্ষোভ তৈরি হয়েছে। এই নিয়েই এবার বাকযুদ্ধে জড়ালেন প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড়জোর দেবেন, তাও কিছু, সবাইকে নয়। দেখে দেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন, ধর্মও দেখছেন না। আপনারা হিন্দু ধর্ম ভালোবাসেন না, আপনাদের হচ্ছে হিন্দুত্ব। হিন্দু ধর্ম অনেক বড় মাপের জিনিস, যেটা স্বামী বিবেকানন্দ বোঝেন, রামকৃষ্ণ পরমহংসদেব বোঝে, বাংলার সংস্কৃতি বোঝে, আপনারা বোঝেন না। লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিন। আর যারা অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন, আমি তাদের বলবো, তাদের নাম, অ্যাড্রেস, বুথ, ঠিকানা, কে কি করেন, কেন ক্ষমতা থাকা, যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছেন না, তার লিস্ট পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে সংগ্রহ করুন। আমরা আগামী দিন নিশ্চয়ই কোনো সিস্টেম করব, সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এগুলোকে জোগাড় করব, এবং আপনাদের সাথে পুরোপুরিভাবে আমি আছি, ছিলাম এবং থাকবো। কি হয়েছে অন্নপূর্ণাতে? পাবেন, আস্তে আস্তে পাবেন, যারা যোগ্য পাবেন। এখন অবধি উনি তো আজকেও ধর্ম বর্ণ, বর্ণ টর্ণ নয়, ধর্ম মানে কি ইঙ্গিত করেছেন? এর আগে বলেছিলেন আমি আছি বলে আছো, নইলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিবে। ইঙ্গিত তো পরিষ্কার। এখন অবধি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি আছে 19,20,00,000, 19.2। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল কি পেয়েছেন। উনি পারবেন নাকি দেখাতে এসব করে? আমি শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো, 86% হিন্দু বাস করে, হরিপুর গ্রাম পঞ্চায়েতের। 2 জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি। উনি নাকি বলছিলেন যে বিজেপি তো সবাইকে দিবে বলেছিল। তা যোগ্য অযোগ্য তো সব কিছুতেই থাকে। উনি তাহলে 25 থেকে 60 করেছিলেন কেন? ওনার যদি সকলকে দেওয়ার ইচ্ছা ছিল, তা উনি তো বলতেন সব মহিলারাই পাবে। উনি নিয়ম করেননি। 25 অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রীর লড়াই আরও এগিয়েছে। এটা তো সত্যি, নির্বাচনের আগে যখন বিজেপির কর্মীরা, বিজেপির এজেন্সিরা, যারা তাদের হয়ে টাকা দিয়ে এলাকায় এলাকায় গিয়ে মা বোনেদের কাছে ফর্ম ফিল আপ করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি জিতলে, ক্ষমতায় আসলে তাদের অন্নপূর্ণা ভান্ডার দেবেন, তখন কিন্তু কোনো কারণ লেখা ছিল না, কোনো শর্ত আরোপ ছিল না। যতদূর আমি দেখেছি, মানুষকে প্রতারিত করা হয়েছিল। আমি বারবার বলতাম
যে কথা আজও বলছি, যে আমাদের সরকার থাকলে লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। দেখুন, একটা যে কোনো প্রজেক্ট করতে গেলে টাকার অঙ্কটা আগে, টাকাটা জমা রাখতে হয়। আমরা লক্ষ্মীর ভান্ডার করেছিলাম মা বোনেদের আত্মসম্মান, আত্মমর্যাদা, আত্মনির্ভরশীলতা এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য। পার্টিকুলার কারোর নাম বলবো না, হিরো হবে না। আপনাকে বলেছি তো অনেক কিছু বাকি আছে। তো 110 দিনে সব চাইলে হয় নাকি? ওটা তো একটা বড় কাজ। দুর্নীতিগ্রস্ত পিসি ভাইপো, তাদের দুর্নীতির একদম চূড়ান্ত পর্যায়ে মানুষ তো ভোট দিয়েছে শুধু উন্নয়ন ভাতার জন্য নয়, চোরেদেরকে চরমতম শিক্ষা শাস্তি দেওয়া, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, সেই বাজেয়াপ্ত করা সম্পত্তি অকশন করা, নিলামে চড়ানো, সেই নিলামের টাকা সরকারি কোষাগারে জমা করানো, এসব অনেকগুলো এজেন্ডা দিয়েছে। তো এত তাড়াহুড়া করছেন কেন? 60 মাসের জন্য তো জিতিয়েছেন, 110 দিন হয়েছে তোমার। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থা আমি করব। আপনি বাড়ির উপর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালিশহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন নিয়েও কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে টানাপোড়েন তুঙ্গে। 21শে জুলাই নিয়ে যে সংঘাত দেখা গিয়েছিল, এবারও সেই একই রকম দ্বন্দ্ব। দুপক্ষই পৌঁছেছে আদালতে, হাইকোর্টে। দুতরফেই মেয়র রোডে গাঁধী মূর্তির পাদদেশে টিএমসিপি প্রতিষ্ঠা দিবস পালনের জন্য অনুমতি চাওয়া হয়েছে। এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে 28শে আগস্ট অর্থাৎ শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির অনুমতি না দেওয়ার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ভদ্রতা করছি, 27শে জুলাই পারমিশন চেয়েছি আমরা পুলিশের কাছে 28শে আগস্টের জন্য, আজ পর্যন্ত পারমিশন পাইনি। শুক্রবার তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর মেয়র রোডে গাঁধী মূর্তির কাছে এই দিনটি পালন করে তৃণমূল। প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলে গেছে, ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। এই অবস্থায় মেয়র রোডে টিএমসিপি প্রতিষ্ঠা দিবস পালন করতেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে কালীঘাট তৃণমূল শিবিরের হয়ে আবেদন করেন প্রিয়াঙ্কা অধিকারী। ওই একই জায়গায় টিএমসিপি প্রতিষ্ঠা দিবস পালন করতেছে আদালতের দ্বারস্থ হন ঋতব্রত তৃণমূল শিবিরের সুদীপ রাহ। ফলে ইতিমধ্যে এ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এরই মধ্যে সোমবার নিজেদের আসল তৃণমূল দাবি করে 28শে আগস্ট কালীঘাট তৃণমূল শিবিরকে মেয়র রোডে অনুমতি না দেওয়ার আবেদন চালানো ঋতব্রত তৃণমূল। দেখুন, আমরা মেয়র রোড চেয়েছি, এখনও কোনো আমরা নির্দেশ পাইনি। ব্যাপারটা নিয়ে ওনারা হাইকোর্টে গেছেন, আমাদেরও হাইকোর্টে পার্টি করা হয়েছে। তো স্বাভাবিকভাবে ওয়েট করছি অর্ডারের, মানে গায়ের জোরে তো কিছু করা যায় না। তো আমরা চিঠি লিখেছি, প্রশাসনের পারমিশন চেয়েছি, পারমিশনের অপেক্ষা করছি। আমরা মিটিং করতে গেলে আমাদের কোর্টে গিয়ে পারমিশন চাইতে হচ্ছে কেন? ভারতবর্ষে সংবিধান নেই? গণতন্ত্র নেই? কেন আমরা একটা আন্দোলন করতে পারবো না? কেন আমরা একটা মিটিং করতে পারবো না? মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই তিনটি মামলারই একসঙ্গে শুনানি হওয়ার কথা রয়েছে। তার আগে এই দিন বিজেপির বিরুদ্ধে তাদের কর্মসূচিতে বাধা দেওয়া, ভয় দেখানোর মতো অভিযোগে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ভদ্রতা করছি, 27শে জুলাই পারমিশন চেয়েছি আমরা পুলিশের কাছে 28শে আগস্টের জন্য, আজ পর্যন্ত পারমিশন পাইনি। কোনো জায়গায় মিটিং এ পারমিশন দেওয়া হচ্ছে না। ডেকোরেটরকে ভয় দেখানো হচ্ছে, মাইক ম্যানকে ভয় দেখানো হচ্ছে, এমনকি হোটেলে ভাড়া নিলেও হোটেলের মালিককে ভয় দেখানো হচ্ছে। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থা আমি করব। আপনি বাড়ির উপর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালিশহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে।
এরই মধ্যে যাদবপুর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের শেষ নেই। বুধবার মধ্যরাতে লজ্জার এই ছবি দেখেছিল ঐতিহ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে ঢুকে বহিরাগতদের তাণ্ডব, পতাকা, ফেস্টুন, ব্যানার ছেঁড়া, আগুন ধরানোর মতো ভয়াবহ ছবি সামনে এসেছিল। তারপর কেটে গেছে প্রায় পাঁচটা দিন, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সূত্রের খবর, এ নিয়ে এখনো পর্যন্ত কাউকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়নি। সোমবার পুলিশ জানিয়েছে যে এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যান তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় ঘটনাস্থল। কোন কোন ক্লোজ সার্কিট ক্যামেরায় তাণ্ডবের ভিডিও ধরা পড়েছে সেগুলি চিহ্নিত করা হয়। পাশাপাশি সেই সিসিটিভি ফুটেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়ার জন্য লিখিত দেওয়া হয়েছে পুলিশের তরফে। অ্যাকশনের ব্যাপারটা তো গোটাটাই পুলিশের পক্ষ থেকে, পুলিশ আমাদের কাছে পাঠিয়েছে আর কি, চিঠি পাঠিয়েছে যে আমাদের তরফ থেকে যেসব সাহায্যগুলো করার সেই সাহায্যগুলো আমরা করব। মানে সাহায্য মানে হচ্ছে সমস্ত এভিডেন্স, তারপর হচ্ছে ক্যামেরা ফুটেজ, তো সেগুলো আমরা দেব সমস্ত হচ্ছে পুলিশকে আমরা জাস্ট হচ্ছে প্রোভাইড করবো। টোটাল বোধহয় আমাদের 67 আর 68 জাস্ট ক্যামেরা। দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম যাদবপুর বিশ্ববিদ্যালয়, 5 তারা ইউনিভার্সিটি। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখে বহু মেধাবী ছাত্রছাত্রী। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানই বুধবার রাতে বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালায়, যার 37 ঘন্টা পর যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। আমাদের এফআইআর করতে লেট হওয়ার কারণ আমি বলেছি বুধবার রাতের ঘটনা বা বৃহস্পতিবার ভোর রাতের ঘটনা, কিন্তু বৃহস্পতিবার সারাদিন ক্যাম্পাসে যেরকম কন্ডিশন ছিল, আমি প্রভিসি বা রেজিস্ট্রার আমরা কেউই কিন্তু সেদিন মেন বিল্ডিং আসতে পারিনি বিভিন্ন কারণে। তো তার জন্যে এফআইআরটা লঞ্চ করতে দেরি হয়েছে। বৃহস্পতিবার করা উচিত ছিল, বৃহস্পতিবার করা হয়নি, তার বদলে শুক্রবার করা হয়েছে। এবার তারপর শনি রবি, আজকে সোম। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযোগ করা হয়। তার ভিত্তিতে এফআইআর দায়ের করে যাদবপুর থানার পুলিশ। কিন্তু তারপর প্রায় 3 দিন কেটে গেলেও ক্যাম্পাসে ঢুকে তাণ্ডবের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, যার ফলে পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠছিল। এরই মধ্যে সামনে আসে বুধবার রাতের তাণ্ডবের এই সিসিটিভি ফুটেজ। তাতে কার্যত পরিষ্কার বোঝা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কারা ঢুকছে, কিভাবে তাণ্ডব চালিয়েছে। সেদিনের অনেক ঘটনাই বন্দী হয়েছে ক্যাম্পাসে লাগানো একাধিক ক্লোজ সার্কিট ক্যামেরায়। সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্যাম্পাসের এই সিসিটিভি ফুটেজই সংগ্রহ করার কথা ছিল পুলিশের। সূত্রের দাবি, এদিন দুপুরের দিকে সাদা পোশাকে ক্যাম্পাসে যান কয়েকজন পুলিশ কর্মী। পুলিশের তরফে কোনো যোগাযোগ করা হয়েছে আপনাদের সঙ্গে? হ্যাঁ, যোগাযোগ করা হয়েছে। ওনারা আসবেন এবং আজকেই আসবেন। ওনারা যা চাইবেন তা সেই অনুযায়ী আমাদের সাহায্য সহযোগিতা যা প্রয়োজন। কি সহযোগিতা চাইছে? সিসিটিভি ফুটেজটা মোটামুটি বলেছেন, তো সেটা আমরা রেস্টোর করা আছে, সেটা আমরা ওদেরকে হ্যান্ড ওভার করব। সমস্ত ফুটেজ কি আপনারা রেস্টোর করেছেন? আমাদের এমনি 1 মাস রেস্টোর থাকি, ফলত ওনারা যতটুকু চাইবেন ততটুকু আমরা দেব। এই প্রেক্ষাপটে এদিন দোষীদের গ্রেফতারির দাবিতে অরবিন্দ ভবনের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই সহ একাধিক ছাত্র সংগঠন। দাবি হচ্ছে যে এই যে 11 জনের নামে যে এফআইআর যে হয়েছে এবং আরও যে যারা ইনভলভ ছিল এখনও পর্যন্ত কোনো গ্রেফতার তারা করতে পারেনি। এবং যারা যে ইনভলভমেন্টে যারা আছে তাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না, এবং বদলে সেখানে আরও বেশি অপপ্রচার করে চালানো হচ্ছে। শুধু সেটা নয়, মানে টিচারদের, প্রফেসরদের নামও তাদের নামে ফেক এফআইআর করার জন্য যে বলছে, যেটা যথেষ্ট মানানসই নয়। আমাদের প্রথম যে আর এটা একটা জিনিস হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা লাগানো নিয়েও যখন একটা ঝামেলা হয়েছিল, এবার সিসিটিভি ক্যামেরা লাগানোর পরও যখন এরকম ইস্যু হয়েছে, এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে যে সিকিউরিটি গার্ডের প্রেজেন্স থাকা সত্ত্বেও এতজন মবের থ্রুতে যে ঢুকে কোনো ব্যবস্থা নিতে পারেনি, পুলিশও কিছু করতে পারেনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 55টিরও বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। তার মধ্যে একাধিক ক্যামেরায় বুধবার রাতের তাণ্ডবের ছবি ধরা পড়েছে। এই সিসি ক্যামেরা ফুটেজে একেবারে দেখা যাচ্ছে বুধবার দিন রাত্রেবেলা 12টা 38 মিনিট নাগাদ এক দল তারা ঢুকছে এই যে 4 নম্বর গেট, এই 4 নম্বর গেট থেকে একবার ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে এখানে ঝোলানো যে ব্যানার পোস্টার ছিল সেগুলো ছিঁড়তে তারা ভেতর দিকে প্রবেশ করছে। 4 নম্বর গেট দিয়ে ঢুকেই বহিরাগতরা চলে যায় পিজি সায়েন্স বিল্ডিং এর দিকে। সেই ছবিও ধরা পড়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায়। এই যে সিসি ক্যামেরা রয়েছে এখানে দেখা যাচ্ছে একবারে বুধবার রাত্রিবেলা 4 নম্বর গেট থেকে প্রবেশ করার পর একবারে পিজি সায়েন্স যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর সামনে একদল তারা চলে আসে এবং এসে এখানে হচ্ছে ব্যানার পোস্টার কেউ ছিঁড়ে ফেলে এবং ছিঁড়ার পরবর্তীকালে কেউ কার্নিশে উঠে পারে এবং তার পরবর্তীকালে বিভিন্ন পতাকা নিয়ে এসে রাস্তার মধ্যে রেখে তাতে কিন্তু আগুন পর্যন্ত জ্বালানো হয়। প্রশ্ন উঠছে, কি করে বহিরাগতরা ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়ল?
আমরা অনেকবার বলছি যেটা তদন্তের আওতায় আসা উচিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট মধ্যরাত্রে খুলল কে, কার নির্দেশে খুলল, এটা অবশ্যই তদন্ত হওয়া দরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট এরকম মধ্যরাত্রে খুলে দেওয়ার কথা নয়। রাত্রি 9টার সময় সমস্ত একাডেমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাওয়ার পর গেট বন্ধ হয়ে যায় এবং সেই গেট কখনোই মধ্যরাত্রে যারা সিকিউরিটির দায়িত্বে আছেন তাদের খুলে দেওয়ার কথা নয়। গভীর রাতে কিছু অরবিন্দ ভবনের ভেতরে কিছু ছাত্র ঢুকেছিল, যারা কিভাবে ওই অরবিন্দ ভবনের ভিতরে এই ছাত্ররা ঢুকলো, যেখানে বাইরে থেকে স্টুডেন্ট ঢুকতে গেলে, বাইরে থেকে লোক ঢুকতে গিয়ে তারা বলছে বাইরের লোক ঢুকছে, তাহলে ভেতর থেকে তো অলরেডি লোক ঢুকে বসে আছে প্রশাসনিক ভবনে, যেটা সুরক্ষিত জায়গা, সেখানে কি করে ছাত্ররা ঢুকলো এবং এটা অনেকক্ষণ ধরে চলেছিল, সেটা কি করে তারা ঢুকলো? সেক্ষেত্রে কি প্রশাসন দেখেনি? এরই মধ্যে ফের একবার যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। वीडियो सब दिया मुझे, मैं भेज रहा हूँ वाइस चांसलर को चेक करने के लिए। चेक करेगा, वो आर्ट्स हॉस्टल में है, सब नहीं चलेगा यहाँ। राष्ट्रवादी काम करना पड़ेगा, इतना पावर आपको कोई नहीं दिया गया है। ये सब अंदर रह के किशन जी रेड सैल्यूट, ये सब नहीं चलेगा। किशन जी যাদবপুরে তার নামে স্লোগান উঠলে বরদাস্ত করবেন না। কিষেনজি এবং তার বাহিনীর সাহায্য নিয়ে তৃণমূলের পক্ষ থেকে যারা চলেছেন, তৃণমূল নেত্রীর একাধিক কথাতে শুভেন্দু ওর নাম এসছে। তো আমি জানি না উনি কতটা চলেছেন, তবে এটা আমি মনে করতে পারি সবাইকে, কিষেনজি কিন্তু চেয়েছিলেন মমতাকে পরের মুখ্যমন্ত্রী দেখতে, তৃণমূলের মুখ্যমন্ত্রী দেখতে, যে তৃণমূলেরই নেতা এবং পরবর্তী সময় এমপি অথবা এমএলএ অথবা মন্ত্রী শুভেন্দুবাবু নিজেই। ফলে কখন কোন কথাটা কে বলছেন, উনি বরদাস্ত করার কে? দেশবিরোধী কথা, দেশবিরোধী কথা মানে কোনটা? যেটা বিজেপির পছন্দ হবে না সেটা দেশবিরোধী কথা? বিজেপি তো আগাগোড়া দেশবিরোধী ছিল, আগাগোড়া স্বাধীনতা সংগ্রামের বিরোধী ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট দিয়ে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকছে বহিরাগতরা। ছেঁড়া হচ্ছে পোস্টার, পিজি সায়েন্স বিল্ডিং এর সামনে পোড়ানো হচ্ছে পতাকা। যাদবপুর কাণ্ডের সামনে এসেছে একাধিক সিসিটিভি ফুটেজ, সামনে এসেছে এই ভাইরাল ভিডিও। এই ঘটনায় সরাসরি অভিযুক্ত আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি। কিন্তু এই ভয়ঙ্কর ঘটনার 37 ঘন্টা পর পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন উপাচার্য। বুধবার মাঝরাত থেকে সোমবার এতগুলো দিন কেটে গেল, কিন্তু যাদবপুর কাণ্ডে এখনো গ্রেফতারির সংখ্যা শূন্য। এই ইস্যুতে সোমবার সাংবাদিক বৈঠকে একগুচ্ছ প্রশ্ন তুলল সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। আজকের দিনে দাঁড়িয়ে রাতের অন্ধকারে যারা ভাঙচুর চালালো, সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেল, তাদের গ্রেপ্তার করা হলো না কেন? উত্তর নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা এফআইআর করতে কেন 37 ঘন্টা লেগে গেল? 37 ঘন্টা কেন লাগলো? কার চাপে পড়ে পরে আপনি বাধ্য হলেন? আন্দোলনের চাপে পড়ে। কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে বর্তমান রাজ্য সরকার যে গুন্ডা দমনের কথা বলছে, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ভিসি বুদ্ধদেব সাউ, তার উপস্থিতিতে এই ঘটনায় এই ভাঙচুর চালানো হলো। আদিত্য মণ্ডল, নীলকণ্ঠ ভট্টাচার্য, শুভব্রত অধিকারী, শুভজিৎ সাহা, এরা কারা? আরএসএস এবিভিপির পেটুয়া বাহিনী। এই বাহিনী সেই দিন যাদবপুরে ঢুকে যাদবপুরের মাটিতে ছাত্রছাত্রীদের খুন করে ফেলার চক্রান্ত করেছে। পশ্চিমবাংলার ছাত্রছাত্রীরা সজাগ আছে। এবিভিপি আরএসএস এর গেরুয়া দুষ্কৃতী বাহিনী যদি কোথাও কোনোভাবে ক্যাম্পাস দখল করতে যায় তাহলে প্রতিরোধ গড়ে উঠবে এবং এই প্রতিরোধের সামনে কোনো এমপি এমএলএ কেও ছাত্রছাত্রীরা ছেড়ে কথা বলবে না। সোমবার দুপুর 3টে শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করে এসএফআই, ডিএসও সহ একাধিক বাম ছাত্র সংগঠন।
মামলা করে বামপন্থীদের রোকা যায়নি, যাবে না। তাদের দাবি 37 ঘন্টা পরে কেন এফআইআর করা হলো, এখনো পর্যন্ত কেন কাউকে গ্রেপ্তার করা হলো না, কেন প্রাক্তন উপাচার্যকে সেদিন রাত্রে ওই তাণ্ডবের সময় সেখানে দেখা গেল, কেন একজন বিধায়িকা তিনি এইভাবে গোটা আন্দোলনের নেতৃত্ব দিলেন, গোটা ঘটনার নেতৃত্ব দিলেন। মূলত এই প্রশ্নগুলোকে সামনে রেখেই তারা মিছিল করছেন। এনটিএ, এনইপি এই সবের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, বাতিল করতে হবে। আর সমস্ত ইউনিভার্সিটি কলেজে যেভাবে আরএসএস বিজেপির তাণ্ডব চলছে বন্ধ করতে হবে, ছাত্র ভোট করাতে হবে। কলেজ স্ট্রিটে শেষ হয় মিছিল। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পথসভা করে এসএফআই, ডিএসও সহ একাধিক বাম ছাত্র সংগঠন। সোমবার যাদবপুর কাণ্ডে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির কর্মী সদস্যদের মারধরের প্রতিবাদে পাল্টা মিছিল করল আরএসএস প্রভাবিত একাধিক সংগঠন। শিক্ষা বাঁচাও, যাদবপুর বাঁচাও এই স্লোগানে পথে নেমেছিল পশ্চিমবঙ্গ সচেতন নাগরিক ও প্রবুদ্ধ সমাজ। ঢাকুরিয়া থেকে যাদবপুর 8B বাসস্ট্যান্ড পর্যন্ত এই মিছিলের আহ্বায়ক ছিলেন শিক্ষাবিদ পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তী। ঢাকুরিয়া থেকে এই মিছিল শুরু হয়েছে, যাবে 8B পর্যন্ত এবং এই মিছিল যেরকমভাবে করা হচ্ছে, এই মিছিলে যে সামনে ব্যানার রাখা হয়েছে তাতে লেখা রয়েছে যে পশ্চিমবঙ্গ সচেতন নাগরিক ও প্রবুদ্ধ মঞ্চ লেখা রয়েছে, প্রবুদ্ধ সমাজ লেখা রয়েছে। কিন্তু এখানে যারা রয়েছেন সবাই রয়েছেন মূলত বিজেপি, আরএসএস, এবিভিপির যারা সংগঠনের সঙ্গে যুক্ত তারা রয়েছেন। আমরা যেরকমভাবে মিছিলের শুরুতে দুই বিধায়ককে দেখেছি, সর্বরী মুখোপাধ্যায়, দেবাশিস ধর, তাদেরকে দেখেছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেই প্রাক্তন উপাচার্য যাদবপুরের যিনি সেদিনকের ঘটনাস্থলে যাকে দেখা গিয়েছিল তিনি রয়েছেন। এছাড়া এবিভিপির ছাত্র নেতারা যারা রয়েছেন তারা এখানে রয়েছেন এবং এই মিছিল যে চলছে আমরা কথা বলার চেষ্টা করব। আপনাদের দাবি কি মূলত আজকে? আজকে দাবি আমি আগেও বলেছি, এখনো বলছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই শিক্ষাঙ্গনকে দেশ বিরোধী এবং কোনো রকম ধ্বংসাত্মক কাজের জন্য ব্যবহার করা যাবে না। যে প্রশাসন, যে অধ্যাপকরা এর সঙ্গে জড়িত সেই সিস্টেমটার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন এবং এই প্রচার। সেদিনে যে গন্ডগোল, সেই গন্ডগোলে এমব্লেম ভাঙা হয়েছিল। আপনি যাদবপুরের প্রাক্তনী, আপনি কিভাবে দেখেন বিষয়? দেখুন, এমব্লেম ভাঙা হয়েছিল, এর আগেও অনেক রকম এইভাবে এই সব কাজকর্ম, ধ্বংসাত্মক কাজকর্ম হয়েছে। আপনি বলুন তো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য যিনি এর ব্যাপারে একটি কমিটি তৈরি করলেন, তার চেয়ারম্যান যিনি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, সেই টেন্টেড লোকটি, তার সম্পর্কে কোনো প্রচার হচ্ছে না কেন যে তাকে চেয়ারম্যানের পোস্ট থেকে বরখাস্ত করা হয়েছিল কোর্ট অর্ডারে এবং 20,000 টাকা ফাইন হয়েছিল তার, এবং তিনি আজকে আমি যতদূর শুনলাম সকালে তিনি রিজাইন করেছেন। বুকে লাথি মারা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, ইনজুরি রিপোর্ট আছে। এবং আমাদের যে ছাত্রনেতাকে যারা জাতি তুলে কথা বলেছে তাদের সবকে ইনভেস্টিগেশন করে যারা দোষী তাদেরকে দোষী করা হোক। এবং যারা এই যে ভুল একটা ন্যারেটিভ চালাচ্ছে, এই যে একটা বাংলার প্রফেসর সে ন্যারেটিভ চালাচ্ছে যে আমরা নাকি ফলক ভেঙেছি, এবিভিপি নাকি ফলক ভেঙেছে, প্রথম ফলকটা তার হাতেই দেখা গেছে, তাকে তদন্তর আওতার মধ্যে নিয়ে আসা উচিত। তদন্ত নিজের মতন করে এগুক, সেইটা আমরা চাহিদা জানাচ্ছি। পুলিশকে আমরা সময় বেঁধে দিচ্ছি, 7 দিনের মধ্যে যদি সব কিছু ঠিকঠাক না হয় আমরা আবার ব্যাপক সংখ্যা নিয়ে যাদবপুর থানা অভিযান করব। আজকে শিক্ষিত মানুষেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তারা রাস্তায় নেমেছেন একটা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে। যে বাস্তুতন্ত্র লাল সন্ত্রাসের সঙ্গে সাংবাদিকের নামে অ্যাক্টিভিস্ট তারাই সেখানকার সংবাদপত্রের প্রথম পাতার খবর তৈরি করেন। যে লাল সন্ত্রাস স্বপ্নদ্বীপের মৃত্যুর বিরুদ্ধে একটি কথা বলে না, যে লাল সন্ত্রাস তার বিরুদ্ধে কোনো মতবাদ প্রকাশ করলেই তার উপরে নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়তে হবে, সে ব্যাপারে কিন্তু এই মিডিয়া একটি কথাও বলে না। আজকের এই শিক্ষিত মানুষেরা এই সমবেত যে বাস্তুতন্ত্র তার বিরুদ্ধেই এই রাস্তায় নেমেছেন। কালচারাল মার্কসিজমের এই সার্বিক বাস্তুতন্ত্রকে পশ্চিমবাংলার মানুষ ব্যর্থ করবে এবং তাদের সকলের মুখোশ খুলে দেবে।
বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট দিয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছিল বহিরাগতরা। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার এই 4 নম্বর গেটের সামনেই তুমুল উত্তেজনা ছড়ায়, ভেঙে যায় বিশ্ববিদ্যালয়ের এমব্লেম। জানিয়ে সোমবার পাল্টা অভিযোগ করেছে এবিভিপি। শিয়ালদা থেকে শুরু হয়েছে মিছিল এবং উত্তম যে মিছিল দেখাচ্ছে, দেখতে পাচ্ছ যে বিভিন্ন বাম ছাত্র সংগঠন তাদের আন্দোলন, তাদের মিছিল এবং তারা পথে নেমেছেন। শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত এই মিছিল যাবে এবং যে ব্যানার সামনে রেখে তারা মিছিল করছেন তাতে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যাদবপুরের যে তাণ্ডব, সেই তাণ্ডবের প্রতিবাদ এবং যেভাবে শিক্ষার অঙ্গনকে বারবার আক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে তাদের প্রতিবাদ। এই মিছিল এগিয়ে যাচ্ছে এবং এই মিছিল থেকে তারা দাবি তুলছেন যে ঘটনা ঘটছে তার প্রতিবাদ। যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ মেদিনীপুর সহ যেভাবে সারা রাজ্যের ক্যাম্পাসগুলোয় বিজেপি আক্রমণ করছে, যাদবপুর কর্তৃপক্ষের 37 ঘন্টা সময় লেগে গেল এই বহিরাগত গুন্ডাদের বিরুদ্ধে এফআইআর করতে। যেভাবে একজন বিধায়িকা তিনি বলছেন যাদবপুরে তাণ্ডব করবে, আমাদের স্পষ্ট কথা এই সমস্ত আক্রমণকারীদের বিরুদ্ধে এবিভিপি রাজ্যের সভাপতি, ওদের কেন্দ্রীয় কমিটির সদস্য বুদ্ধদেব সাহ, প্রাক্তন উপাচার্য, তারা মধ্যরাত্রেবেলা গিয়ে যাদবপুরে আক্রমণ করেছে। এই সমস্ত গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার, সেই স্বাধিকার রক্ষা করতে হবে। যে সর্বরী মুখার্জি এই ধরনের কথা বললেন তাকে দুটো পরিচালন সমিতির মাথায় বসিয়ে দেওয়া হলো। শিক্ষায় এই দলতন্ত্রের বিরুদ্ধে যাদবপুরের দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে এই আন্দোলন, এই প্রতিবাদ মিছিল। কেন আপনারা এই অঞ্চলে মিছিল করছেন, কলেজ স্ট্রিট চত্বরে মিছিল? গোটা পশ্চিম বাংলায় প্রতিরোধের যে লড়াই, সেই লড়াই রাস্তায় লড়তে হয়। আমরা রাস্তায় নেমেছি, যাদবপুরের ঘটনার প্রতিবাদ যেমন জানাচ্ছি, শাস্তির দাবি রাখছি, তেমনি বাঁকুড়ায় যে ছাত্রটি স্কুলের পরিকাঠামো নিয়ে কথা বলতে গিয়ে বাবাকে খুন হতে হয়েছে আরএসএস বিজেপির হাতে, তারও প্রতিবাদ রাখছি আমরা। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যারা এই অপরাধের সঙ্গে যুক্ত। এর মধ্যেই বুধবার রাতের তাণ্ডব প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করেছে এবিভিপি বঙ্গ। ভিডিওর সঙ্গে এবিভিপি বঙ্গর তরফে পোস্টে লেখা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 19শে অগস্টের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও জবাবদিহি চাই। যদি 19শে অগস্টের ঘটনা পূর্ব পরিকল্পিত নাই হয়ে থাকে তাহলে রাত 1:30 নাগাদ এত সংখ্যক বহিরাগত নকশাল ক্যাম্পাসে কিভাবে উপস্থিত ছিল? এই প্রশ্নের উত্তর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিতেই হবে। ক্যাম্পাসে তাদের প্রবেশ ও উপস্থিতির অনুমতি কে দিয়েছিল? রেজিস্ট্রারের ভূমিকা কী ছিল? ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত না করে তাদের প্রবেশের সুযোগ কেন দেওয়া হলো? ছাত্রদের ওপর হামলার জন্য, নাকি বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ও ক্যাম্পাসে ভাঙচুরের জন্য? বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড অর্ডার এবং ছাত্র নিরাপত্তা রক্ষায় ব্যর্থ রেজিস্ট্রারের অবিলম্বে অপসারণ এবং 19শে অগস্টের ঘটনা নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও উচ্চ পর্যায়ের তদন্ত চাই। এদিন বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে দিয়ে যখন মিছিল যাচ্ছে তখন সেখানে দেখা যায় অভূতপূর্ব পুলিশি নিরাপত্তা। আজকে সেই পরিস্থিতি তৈরি না হয় আগে ভাগে আজকে যে গেরুয়াপন্থী বা আরএসএস পন্থী যে বিশিষ্টজনদের যে মিছিল, সেই মিছিলের কিন্তু আগে থেকে কিন্তু পুলিশি বন্দোবস্ত রাখা হয়েছে এবং প্রচুর পুলিশি বন্দোবস্ত রাখা হয়েছে। ভেতরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা যেমন আছেন, বাইরে কলকাতা পুলিশের নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে এই মহিলা পুলিশ দিয়ে এই জায়গাটাকে ব্লক করে দেওয়া হয়েছে। আমরা সারি সারি মহিলা পুলিশকে দেখতে পাচ্ছি এইভাবে ব্লক করে দেওয়া হয়েছে। তারপর এই গার্ডরেল দিয়ে এখানটা আটকে দেওয়া হয়েছে। তারপর একটা পুলিশের ঘেরাটোপ দিয়ে দেওয়া হয়েছে এবং তারপর গোটা মিছিলটাকে পুলিশ এইভাবে নিয়ে যাচ্ছে, অর্থাৎ যাতে সেই মিছিল থেকে কেউ বাইরে বেরিয়ে আসতে না পারেন। এবং এই মিছিলে বিশিষ্টজনরা হাঁটছেন, অধ্যাপকরা হাঁটছেন, প্রাক্তন উপাচার্যরা হাঁটছেন এবং পাশাপাশি এখানকার যে বিজেপি প্রার্থী মানে বিধায়ক তিনিও হাঁটছেন। সব মিলিয়ে সেই জায়গা থেকে যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, স্লোগান যেন এসে যুদ্ধ না হয় স্লোগানের ভেতর থেকে এবং বাইরে থেকে, যে পরিস্থিতি দুদিন আগে তৈরি হয়েছিল তার জন্য আজকে আগে ভাগে এই গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই শুধু 4 নম্বর গেট নয়, পাশের 3 নম্বর গেট, পরের গেট, সমস্ত গেটই বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু এই মিছিলটা মানে ঢাকুরিয়া থেকে যাদবপুর থানা হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে 8B দিকে যাচ্ছে। বুধবার যাদবপুরে তাণ্ডবের ঘটনায় প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্ক দানা বেঁধেছে যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের মন্তব্যেও। এদিন দুজনেই এই মিছিলে অংশ নেন। 1 নম্বর গেটের কাছে অনেক ছাত্র একদল ছাত্রদের সাথে মারপিট করছিল। গেট খোলা হয়েছিল মানে কার নির্দেশ?
গেট খোলা হয়েছিল সেটা হচ্ছে কি ছবিতে কোনো দেখতে পাওয়া যায়নি, কার নির্দেশে সেটা জানে, সিকিউরিটিকে জিজ্ঞেস করুন। যেটা জুটার পার্থপ্রতিম রায় আমার নাম তুলে দিচ্ছে, এটা আসলে ওনার বিকৃত মস্তিষ্কের পরিচয়, ওনার বিকৃত মস্তিষ্কের পরিচয়। অ্যাকচুয়ালি মনে রাখতে হবে মেন ক্যাম্পাসের ভিতরে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ছাত্রাবাস আছে। তার কারণ কি, যে কোনো সময় টিচাররা ওখানে গিয়ে যদি কোনো গণ্ডগোল হয় থামাতে পারে। যে কোনো সুস্থ মস্তিষ্কের শিক্ষক ছুটে যাবেন, এবং আমার মস্তিষ্ক সুস্থ ছিল তাই আমি খবর পেয়ে দৌড়ে গিয়েছিলাম। যাদের মস্তিষ্ক সুস্থ নয় তারা যায়নি, তারা বিকৃত মস্তিষ্কের। পরের দিন তারা এই ঘটনা নিয়ে আমাকে মেলাইন করতে শুরু করেছে। ভাইস চ্যান্সেলর তারা নিজ দায়িত্ব পালন করেননি, রেজিস্ট্রার তার নিজ দায়িত্ব পালন করেননি, উল্টে রেজিস্ট্রার পরের দিন এই ফুটেজ বাইরে বার করে দিয়েছে আইনের বাইরে গিয়ে। সেটা হচ্ছে প্রাক্তন উপাচার্য, লাস্ট প্রশ্ন, এমব্লেম ভাঙার ঘটনাটা কিভাবে দেখ? এমলেন ভাগার ঘটনার ফুটেজ আমি কোথাও দেখতে পাইনি, সেটা তদন্ত সাপেক্ষ। রাষ্ট্রবাদ জিন্দাবাদ, দেশ বিরোধী শক্তি মুর্দাবাদ মুর্দাবাদ, দেশ বিরোধী শক্তি, জাতীয়তাবাদ বিরোধী শক্তি মুর্দাবাদ মুর্দাবাদ। ঋষি অরবিন্দের সৃষ্টি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলো ভরে দাও, ঋষি অরবিন্দের বাণীতে ভরে দাও, ঋষি অরবিন্দের বাণীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত দেয়াল ভরে দাও। তিনি যে ভাষায় কথা বলেছেন, যে ধরনের আচরণ করেছেন, গুন্ডা কারা তা গোটা পশ্চিম বাংলার মানুষ জানতে পেরেছে। রাতের অন্ধকারে যারা ভাঙচুর চালালো, সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেল, তাদের গ্রেপ্তার করা হলো না কেন? উত্তর নেই। আরএসএস পন্থীদের মিছিল ঘিরে যাদবপুর 8B বাস স্ট্যান্ডে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। ইতিমধ্যে কিন্তু এবিভিপি এবং আরএসএস এর যে মিছিল, সেই মিছিল কিন্তু শেষ হয়ে গিয়েছে। যাদবপুর 8B থেকে তারা ডিসবার্স হয়ে গিয়েছে, কিন্তু পিছনে থাকা এই যে লেনিনের মূর্তি তুমি দেখতেই পাচ্ছ, এই লেনিনের মূর্তি কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কর্মী থেকে শুরু করে র্যাফের জওয়ান তারা কিন্তু উপস্থিত রয়েছেন। তুমি জানো যে এই লেনিনের মূর্তিকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু একাধিকবার বিতর্ক সৃষ্টি হয়েছে। গতকালও কিন্তু এই লেনিনের মূর্তির কাছে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে এবিভিপির তরফ থেকে। স্বাভাবিকভাবেই এই লেনিনের মূর্তিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণেই কিন্তু একেবারে কলকাতা পুলিশের তরফে এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। র্যাফের জওয়ান রয়েছে, কলকাতা পুলিশের অফিসাররা রয়েছেন, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিছুক্ষণ আগেই তুমি জানো যে ঢাকুরিয়া থেকে যাদবপুর 8B পর্যন্ত একটি মিছিল, সেই মিছিল ছিল কিন্তু মূলত আরএসএস এবং তার পাশাপাশি যারা এবিভিপির সমর্থক তাদের, সেই মিছিল কিছুক্ষণ আগে কিন্তু 8Bতে শেষ হয়েছে। কিন্তু তারপরেও এই যে লেনিনের মূর্তি, সেই মূর্তিকে ঘিরে যে সতর্কতা বা তৎপরতা কলকাতা পুলিশের, তা কিন্তু একেবারেই কমেনি। বরঞ্চ তারা কিন্তু যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য এখানে মোতায়েন রয়েছেন, যাতে এই লেনিনের মূর্তিকে কেন্দ্র করে কোনো ধরনের নতুন করে কোনো বিতর্কের সৃষ্টি না হয়। 5 দিন পরও টানাপোড়েনের কেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ পাল্টা অভিযোগ, দাবি পাল্টা দাবি, মিছিল পাল্টা মিছিল ঘিরে ঘটনার পর পঞ্চম দিনেও পারদ রয়েছে সপ্তমে। এর মধ্যে যাদবপুর কাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে করিয়ে দিই, যাদবপুর ইউনিভার্সিটির এমব্লেমটা পর্যন্ত আপনারা নষ্ট করেছেন, বাইরে থেকে আগুন জ্বালিয়েছেন এবং বলছেন ছাড়বো না। সার্জিক্যাল স্ট্রাইক চলছে, তো দরকার হলে পুরো সার্জিক্যাল স্ট্রাইক হবে। কোনো দেশদ্রোহী আর সমাজ বিরোধীকে আমরা ওই রকম শিক্ষাঙ্গনে দাদাগিরি করতে দেবো না, তো সংঘর্ষ হবেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের সমালোচনা করতে গিয়ে নিজের জমানার কথাও টেনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সাথে মতপার্থক্য থাকতে পারে, কখনো কখনো হয়েছে, কিন্তু আমি কোনোদিন ওদের অশ্রদ্ধা করিনি, কারণ ওরা আমার বন্ধু। ছাত্রছাত্রীরা ওরা যখন অনশন করছিল আমি ওদের কাছে ছুটে গিয়েছিলাম। এই প্রেক্ষিতেই অনেকে পাল্টা মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী থাকাকালীন এই মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আক্রমণ করতেন। আপনাদের উচিত ঘটনাটা একটু বড় করা, মুক্ত করা। আমি যাদবপুর ইউনিভার্সিটি সকলকে খুব সম্মান করি, কিন্তু মনে রাখবেন বড় জিনিস সংকীর্ণ গণ্ডিতে আটকে থাকে না, বড় জিনিসটাকে বড় করে দিতে হয়। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে বারবার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কি পরিস্থিতি এখনো বদলায়নি, এত খুন করেও বদলায়নি, এত রক্ত নিয়েও বদলায়নি, এরা জীবনে কোনোদিন বদলাবে না, মনে রাখবেন। এখন ক্ষমতাচ্যুত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর বদলে গেছে। যতক্ষণ মমতা সরকারে ততক্ষণ তো মমতা এই কথা বলেননি।
তখন তো যাদবপুরের বিরুদ্ধে রোজ দাগিয়ে দিয়েছেন, কেননা যাদবপুর অসভ্যদেরকে অ্যালাউ করেনি, সেই কারণে ওনার পছন্দ হয়নি, ফলে তখন উনি দাগিয়ে দিয়েছেন। হোক কলরব কেন হলো? উনি কেন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ইন্টারভেন করলেন? ওনার কথায় কেন বিশ্ববিদ্যালয়ের এদিক ওদিক করতে হলো? অনেক কথা, এসব কি এখন মমতা ব্যানার্জি বলছেন সরকারি দল থেকে বিরোধী দলে আসলে কথাটা বদলে যায়। ঠিক যেমন শুভেন্দুর তখন ছিলেন সরকারি দলে, তখন মমতা যা বলতেন সব ওর ভালো লাগতো। এখন ওর কথা মমতা ভালো লাগবে না, মমতার কথা ওর ভালো লাগবে না। এটা কেবলই শিক্ষা সংস্কৃতির জন্য নয়, প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য নয়, প্রতিষ্ঠানকে দখলদারি করার জন্য মমতাও যেমন, শুভেন্দুও তেমন। সেই কারণে এখন যে যার মতো কথা বলছেন। 2014 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অবস্থান বিক্ষোভ চলাকালীন মধ্যরাতে নির্বিচারে লাঠিচার্জ করেছিল পুলিশ। মেয়েদের উপর নির্মমভাবে লাঠি ঘুষি চালানো হয়। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই হোক কলরব আন্দোলন নাড়িয়ে দিয়েছিল রাজ্য রাজনীতিকে। এরপর 2023 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে এক ছাত্রের মৃত্যুতে র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। তারপরও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে পুলিশ ঢুকতে দেয় না, সিসিটিভি লাগাতে দেয় না, র্যাগিং করে ছেলে মেয়েদের উপর যাতা, একটা আতঙ্ক পুরো হয়ে গেছে এখন যাদবপুরের মতো গর্বের বিশ্ববিদ্যালয়। আমি দুঃখিত, আমি স্তম্ভিত, আমি মর্মাহত। আমি যার জন্য সব জায়গায় গেলেও যাদবপুরে আমি যেতে চাই না। প্রশ্ন উঠছে, যাদবপুর ক্যাম্পাসে এবারে তাণ্ডবের সমালোচনা করে কি মমতা বন্দ্যোপাধ্যায় অতীত ভুলিয়ে দিতে চাইছেন? আমরা কোনো রকমভাবে কোনো বহিরাগতের এখানে কোনো রকম বিষয়ে কথা শুনতে চাই না, কিন্তু যারা কিনা যাদবপুরেরকে একটা সম্মানের জায়গা থেকে এই রকম জায়গায় নিয়ে এসেছেন, তাদের কাছে বহু কথা বলতে হয়। নেটস্লেটের বাইরে গিয়েও বা জিআরই না দিয়েও কী করে প্রচুর লোক সেখানকার নিজস্ব ব্যবস্থায় জনগণের ট্যাক্সের পয়সায় পিএইচডি করতে পারেন, সেটা নিয়েও দেখার সময় এসেছে। ইত্যাদি বহু কথা বলার জায়গা এই মুহূর্তে যাদবপুরকে নিয়ে তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেই নিয়ে বাংলার মানুষ ভাবছেন না, বাংলার মানুষ সেই নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছেন না। আমাদেরও সেই জন্য ওনার কোনো অভিযোগ, কোনো কথা নিয়ে কোনো আগ্রহ নেই, কেননা পশ্চিমবঙ্গের মানুষ তাকে 15 বছর সময় দিয়েছিলেন এই ব্যাপারটাকে খতিয়ে দেখার জন্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ছবি ঘিরে যখন উত্তাল রাজনীতি, তখন তারই মধ্যে রাজনীতির ঝড় উঠেছে এই ছবি ঘিরেও। ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে, মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে। পার্ক স্ট্রিটে ফুটপাত জবরদখল মুক্ত করতে গিয়ে এক ফুটপাতবাসী মহিলাকে এভাবেই ধমক দিতে দেখা যায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে। কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছেন বাচ্চা কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে, মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে। পার্ক স্ট্রিটে রীতিমতো রেগে গিয়ে ফুটপাতের বাসিন্দা এই মহিলাকে কড়া বার্তা দিতে দেখা যায় পুরমন্ত্রীকে। আপনাকে কে অধিকার দিয়েছে এখানে গাড়ি সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? এখানে এসছেন কেন? এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি ফলি সব আটান, এই ভিডিও সামনে আসতেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পার্ক স্ট্রিটে গিয়ে এই মহিলার সঙ্গে কথা বলেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তিনি লেখেন, মহিলাকে কেন ফুটপাতে বাচ্চার দুধ গরম করতে হচ্ছে সেটা মানবিকতার সঙ্গে জেনে বিকল্প ব্যবস্থা করা গেল না। শুধু ফতোয়ার ভাইরাল ভিডিও দিয়ে কি উন্নয়ন সম্ভব? গরিব বলে ফুটপাতে থাকতে হবে? প্রশ্নটা শুনলাম, কিন্তু গরিবকে কেন ফুটপাতে থাকতে হয় এটা ভাবা তো রাষ্ট্রের দায়িত্ব। চারপাশে চোর ডাকাত ঘুরছে, রাজনৈতিক আশ্রয় পাচ্ছে, সেটিং করে দলবদল করে বাঁচছে, আর রাষ্ট্রের পুলিশের কাজ হবে ফুটপাত বাসিনীর বাচ্চার দুধ গরম করা স্টোভ হটানো। কটাক্ষ করে তিনি লেখেন, অবশ্য বিধ্বংসী সর্বনাশা বন্যার জল দেখে যে সরকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গান ধরে, সেই সরকার যে গরিব বিরোধী অমানবিক সেটা বুঝতে বেশি পরিশ্রম করতে হয় না। পাল্টা নিজের অবস্থানে ব্যাখ্যা দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী, না আপনারা, না সরকার? আজকে
ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসের বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? ইউডিএমএ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, পুলিশ, সরকার, না আপনারা? আজকে মানবিকতার কথা বলা হয়েছে। আমরা মানবিক, আপনাদের থেকে মানবিকতা শিখতে হবে না। এই ইস্যুতে মুখ খুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দানবিকতার কোনো ক্ষমা নেই। কি করেছেন আপনারা? দরিদ্রদের পাশে না দাঁড়িয়ে মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেবো। পাল্টা কড়া জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ, নিয়ে যান। তবে ওই মহিলা রাজি হলে তো, আমি তো দেখলাম হালি শহরে তৃণমূল কাউন্সিলরই ওনার সঙ্গে দেখা করতে রাজি হলেন না। আমার সঙ্গে দেখা করলেন, আমার কাছে বিচার চাইলেন, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের 10 লক্ষ টাকা নিলেন আমার হাত থেকে চেক। আমি চাকরির পাঠালাম, চাকরির ফর্মও আমাকে বায়োডাটা পাঠালেন। ওনার লোকরাই তো ওনার উপর কনফিডেন্স রাখছেন না। পুরমন্ত্রীর আচরণ নিয়ে উঠে আসছে পরস্পর বিরোধী মতামত। মা তার সন্তানকে দুধ খাওয়াচ্ছে, সেখানে ওই ধরনের আচরণ বা ওই ধরনের কথা কিন্তু সর্বতোপক্ষে কখনোই সমর্থনযোগ্য নয়। কেননা শিশুর যে অধিকার, মায়ের যে অধিকার এবং ল্যাকটেটিং উইমেন, এদের যে অধিকার আন্তর্জাতিক স্তরে আছে, এই দুগ্ধ পান করানো বা শিশুর জন্য দুধ তৈরি করা, এটা কিন্তু তার অধিকারের মধ্যে পড়ে। আবার একই সঙ্গে এটা বলা খুব জরুরি যে আমরা যেটা দেখতে পাই যে ফুটপাত মূলত যারা পথচারী তাদের চলার জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে প্রায় 75% ওপর রাস্তা দখলদারি করে বসে আছে বিভিন্ন মানুষ। আজকে যেমন একজন মা দুধ খাওয়াচ্ছেন, সেটা যেমন জরুরি একটি কাজ, আবার একই সঙ্গে এই ফুটপাতে যখন বড় বড় গাড়ি রাখা হয় মধ্যরাতে, সেগুলোতে কিন্তু বলার সেইভাবে লোক বা মানুষ আমরা পাই না। তাই এটা খুব জরুরি যে ফুটপাতে যারা বসবাস করছে বা ফুটপাতে যারা আছেন বা ফুটপাতে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন, সেটা কিন্তু আজকে একদিন ধরে হয়নি, এটা দীর্ঘদিন ধরে যে সরকারি ক্ষমতায় আসুক তারা এই ফুটপাতে মানুষজনকে বসিয়েছে। একজন মা যেমন তার শিশুকে দুগ্ধপান করাবেন, এটা তার অধিকারের মধ্যে পড়ে, ঠিক তেমনি একই সঙ্গে একজন পথচারী যেন ফুটপাত দিয়ে হাঁটতে পারে, সেটাও সরকার নিশ্চয়ই দেখবেন। কিন্তু প্রশ্ন হলো, আজকে ভারতবর্ষের মতো যে আর্থসামাজিক দেশে আমরা বসবাস করি, আজকে যেখানে সরকার বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধে মানুষকে দিতে পারছে না, আজকে এটা মাথায় রাখতে হবে যে আমরা এতদিন দীর্ঘ 47 সালের স্বাধীনতার পর এই ভারতবর্ষে অনেক সময় মানুষ সেই নাগরিক সুরক্ষাগুলো পাচ্ছে না। সেখানে কিন্তু একজন মাকে আক্রমণ করে কোনো লাভ নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই ঘটনাটা ঘটেছে। আবার একই সঙ্গে এটাও দুর্ভাগ্যজনক, কলকাতার রাস্তায় হাঁটাটাও যায় না অনেক ক্ষেত্রে। তাই এখানে একটা ব্যালেন্স দরকার। নগর উন্নয়ন দপ্তর যেমন এই কাজটা করছেন যে সুন্দরভাবে নগরকে সাজানোর জন্য, ঠিক সরকারের অন্যান্য দপ্তরও আছে এবং দীর্ঘ সময় ধরে ছিল। নতুনভাবে যদি সেই সরকার ভাবে যে অন্যান্য দপ্তরগুলো যাতে আরেকটু অগ্রণী ভূমিকা পালন করে, যাতে মাকে যেন ফুটপাতে দুধ খাওয়াতে না হয়, সে ব্যবস্থা, সে আর্থসামাজিক ব্যবস্থাটাও কিন্তু সরকারের পক্ষ থেকে করা দরকার। আমরা সার্বিকভাবে ভারতবর্ষের যে প্রেক্ষাপট, আর্থসামাজিক যে প্রেক্ষাপট, এখানে নারী সুরক্ষা জরুরি এবং একই সঙ্গে শিশু সুরক্ষা জরুরি। ঠিক একই সঙ্গে দীর্ঘদিন ধরে আমরা দেখি যে রাস্তায় বহু অ্যাক্সিডেন্ট হচ্ছে, পথ
চলা যাচ্ছে না, কারণ ফুটপাত তো পথ চলতি মানুষদের জন্য। এটা আজকে ঘটেনি এবং দীর্ঘদিন ধরে যে সরকারি ক্ষমতায় এসেছেন তারা ফুটপাতে এই ধরনের ব্যবস্থা নেননি। তাই আজকে এই ঘটনাটাকে যেমন আমরা নেতিবাচক রূপে ব্যাখ্যা করছি, ঠিক একইভাবে আমাদের ইতিবাচকভাবে ব্যাখ্যা করা দরকার। মন্ত্রী যে কথা বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে একটাই বলতে হয় যে মানবিক মন্ত্রীকে আমরা খুঁজে পাচ্ছি না। এই সরকারের আমলে যে পরিবর্তনের সরকার, সেই সরকারের কিন্তু ক্ষমতা যেমন অনেকটা, সেরকম দায়িত্বও অনেকটা, এবং সেই দায়িত্ববোধ থেকে যদি একজন মন্ত্রী সাধারণ দরিদ্র আশ্রয়হীন ফুটপাতবাসীর সঙ্গে কিভাবে কথা বলতে হবে মানবিকতার খাতিরে, সেটা যদি এখনও না বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় 100 দিনে অনেক কিছু বোঝাটা বাকি রয়েছে। আরও আগামী দিনে কিন্তু চলতে হবে, আরও 4 বছর 8 মাস মতো চলতে হবে, যে কথাবার্তা বলা শিখতে হবে। কার সঙ্গে কি ধরনের কথা, আপনি প্রেস কনফারেন্সে যেভাবে কথা বলবেন, একটা গুন্ডার সঙ্গে যেভাবে কথা বলবেন, আর ফুটপাতবাসী আশ্রয়হীন দরিদ্র মানুষের সঙ্গে কথা বলার দুটোর মধ্যে ফারাক রয়েছে। এই জায়গাটা বুঝতে হবে। আমার মনে হয় বিজেপি সরকারের মন্ত্রীদের কর্মশালা করানো উচিত, কিভাবে কথা বলবে, কার সঙ্গে কখন কি টোনে, সেটা দরকার। না হলে কিন্তু মানুষের বিরূপ প্রতিক্রিয়া মন্ত্রীদের প্রতি আসবে, এবং এই একই মন্ত্রী যখন অন্য ভালো কাজ করবে সেটাও মানুষ ভালোভাবে নেবে না। কারণ একটা খারাপ বক্তব্য যতটা ভাইরাল হয়, যতটা মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেটা কিন্তু একটা দপ্তরকে কালিমালিপ্ত করতে পারে। ফলে আগামী দিনে এই যে পুর নগর উন্নয়ন মন্ত্রী যে কথা বলেছেন, বা আমরা দেখছি অন্যভাবে যাদবপুরেও আমরা দেখেছি বিধায়ক কিভাবে কথা বলেছেন, ফলে এই যে কথা বলার টোন, এগুলো কিন্তু আমরা দেখছি যে বিজেপি সরকারের মন্ত্রীরা একটুখানি কিন্তু এখনও শিক্ষানবিশ রয়ে গেছেন। ফলে তাদেরকে আরও ম্যাচিওর ওয়েতে কথা বলতে হবে, যাতে সমস্ত ধরনের মানুষ তাদেরকে নিজেদের মানুষ মনে করে। সরকার হচ্ছে সাধারণ মানুষের, গরিব মানুষের, সেটা দেখতে হবে। আমি ক্ষমতার দম্ভ থেকে কথা বলার পরে আবার ডিগবাজি খেয়ে অন্যরকমভাবে কি কথা বলতে চেয়েছি সেটা আমি বলবো, এইটা কিন্তু দ্বিতীয়বারের কথাটা আর মানুষ মনে রাখে না। মানুষ প্রথমবারের অ্যাপ্রোচটাই মনে রাখে। সেটা খারাপ হয়েছে, সেটা দ্রুত আগামী সময়ে বদলে নেওয়া দরকার। আর পুনর্বাসন, ফুটপাত যদি হকারদের না হয়, ফুটপাত দরিদ্র মানুষের না হয়, তাহলে তাদের পুনর্বাসন দরকার। অবশ্যই ফুটপাত দখলমুক্ত করা দরকার, কিন্তু তাদেরকে আগে পুনর্বাসন করুন, আগে তাদেরকে একটা বাসস্থান দিন, যাতে 6 মাসের বাচ্চা শিশুটা ফুটপাতে না থাকে। দ্রুততার সঙ্গে তাদের পুনর্বাসন করুন, তারপরে তাদেরকে না হয় 1 গামলা দুধের জায়গায় আপনি তাদের হাতে বই খাতা তুলে দিন, তাদেরকে চাকরি তুলে দিন, তাদের কর্মসংস্থান তুলে দিন। সাধারণ মানুষ এটাই প্রত্যাশা করে। ফলে আপনাদের বিজেপি সরকারের কাছে আমার দাবি থাকবে যে আগামী দিনে সাধারণ মানুষ যাতে আর ফুটপাতে না বসবাস করে সেটা দেখুন, সাধারণ মানুষ যাতে ভিক্ষা করতে না হয় সেটা দেখুন, কর্মসংস্থানের উপায়ে দেখুন, পুনর্বাসনের উপায়ে দেখুন, এবং মন্ত্রীদের কথাবার্তা বলার রাশ টানুন, লাগাম টানুন। এই কিন্তু শুরু। এইটাতে যদি প্রথমেই যদি আপনারা রাশ না টানেন, তাহলে আগামী দিনে আরও অনেক কটু কথা বা অন্যভাবে অন্য ধরনের কথার টোন মানুষের কিন্তু খারাপ লাগবে, বিরূপ প্রতিক্রিয়া হবে। এরই মধ্যে কলেজে কলেজে পরিচালন সমিতির সভাপতির নাম ঘোষণা ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক। শুক্রবার এই বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর, যেখানে দেখা যাচ্ছে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত 247টা কলেজের অধিকাংশতেই গভর্নিং বডির মাথায় বসানো হয়েছে বিজেপির সাংসদ, মন্ত্রী, বিধায়ক নেতাদের। আমাকে আমার মতো থাকতে দাও। শিক্ষা হয়তো নীরবে বারবার একথা বলেছে, কিন্তু শিক্ষাকে শিক্ষার মতো থাকতে দিতে সবারই অসুবিধা। যুগে যুগে শিক্ষাকে রাজনীতির ফাঁসে আষ্টে পৃষ্ঠে বেঁধেছেন রাজনীতিবিদরা। বিরোধী থাকা অবস্থায় সবাই বলেন শিক্ষা থাকা উচিত শিক্ষাবিদদের হাতে, কিন্তু তারপর যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। অতীত, সাম্প্রতিক অতীত, বর্তমান সবাই যেন মিলেমিশে একাকার। বাম আমলে ছিল অনিলায়ন, তৃণমূল আমলে স্কুল কলেজের পরিচালন সমিতির মাথায় তৃণমূলের বিধায়ক, সাংসদ, মন্ত্রীরা থাকতেন। আর বিজেপি ক্ষমতায় আসতেই গৈরিকীকরণের সূচনা। রাজ্যের 247টি সরকার পোষিত কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে অধিকাংশই বিজেপির জনপ্রতিনিধি। এমনকি বিজেপির নেতাও এক একজনের হাতে একাধিক কলেজ। বিজেপি ক্ষমতায় এসে বলেছিল ওরা দলতন্ত্রের বাইরে রাখবে শিক্ষাকে, কিন্তু দেখা যাচ্ছে ওদের পার্টির মধ্যে নিশ্চয়ই চাপ ছিল। ওদের যারা হয়েছেন তাদেরও শিক্ষা সম্বন্ধে বেশি জ্ঞানও নেই, আগ্রহ নেই। শিক্ষার উন্নতি ওদের লক্ষ্য নয়,
দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই ওদের লক্ষ্য। আমরা কারো ফেলে দেওয়া জুতোয় আমরা পা গলাতে চাই না। আমাদের নিজস্ব একটা পদ্ধতি আছে এবং নিজস্ব একটা নীতি আছে এবং একটা রীতি আছে, সেটা মেনেই হবে। আগামী দিনে এটা আপনারা বুঝতে পারবেন যে আমাদের কলেজগুলো কেমন চলছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করার বার্তা দিয়েছিলেন। আমরা দেখেছি যে শিক্ষাঙ্গনগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা, সেই উদ্দেশ্যে বিভিন্ন বিদ্যালয়, কলেজ এবং ইউনিভার্সিটিতে যে রাজনৈতিক মনোনয়ন ছিল সেগুলো আমরা বাতিল করেছি। কারণ শিক্ষাঙ্গনের রাজনীতি মুক্ত করা, বিশ্ববিদ্যালয়গুলিকে অটোনমি দেওয়া, এগুলো অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের করা উচিত। তার 3 মাসের মাথায় দেখা গেল এই ছবি। কলকাতা থেকে কাকদ্বীপ, কোচবিহার থেকে বীরভূম, সব জায়গাতেই কলেজের গভর্নিং বডির সভাপতি পদ পেয়েছেন বিজেপির বিধায়ক, মন্ত্রী, এমনকি নেতারাও। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে 3টি কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। 3টি কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন 2টি, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় 3টি, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় 2টি, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে 1টি কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। যারা বলেছিলেন শিক্ষাক্ষেত্রে রাজনীতি থাকবে না, তারাই সবথেকে বড় রাজনীতিকরণ করলেন। তো পুরোদস্তুর বিজেপির এমপি এমএলএ, বিরোধীদেরও কাউকে রাখেনি। তাহলে যারা এনসিপিআই বলে বিজেপি নেতাদের বাড়ি ঘুরঘুর করলেন, আর এখানে যারা বালিশ চাটা বিজেপিকে এত তেল মারলেন, কী লাভ হলো? এমএলএদের কাছ থেকে একটা সাজেশন নিতেন, তারপরে শিক্ষামন্ত্রীর তো এখতিয়ার ছিল, সেটা উনি সিদ্ধান্ত নিতেন। রাজনৈতিক নেতা নয়, বসেছেন জনপ্রতিনিধিরা যারা নির্বাচিত হয়েছেন মানুষের রায়ে, এবং একজন জনপ্রতিনিধি হিসাবে আমাদের দায় এবং কর্তব্য হচ্ছে প্রত্যেক মানুষের সেবা দেওয়া। গভর্নিং বডির ক্ষেত্রে সাংসদ কিংবা বিধায়কদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা রাজনীতির ঊর্ধ্বে উঠেই এই কাজ করবে বলেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। সিপিএম আমলে শিক্ষার উপর একচ্ছত্র আধিপত্য ছিল আলিমুদ্দিনের, বলা হতো অনিলায়ন। তৃণমূল আমলেও কিচ্ছু বদলায়নি। স্কুল কলেজের মাথায় সেই নেতা, মন্ত্রী, বিধায়করা। এমনকি তৃণমূল আমলে তো আরাবুল ইসলামের মতো তাজা নেতারা অধ্যাপিকাকে জগ পর্যন্ত ছুড়ে মেরেছিলেন। বামফ্রন্টের সময় স্যার আশুতোষ মুখোপাধ্যায় যে চেয়ারে বসেছিলেন, সেখানে রমেন পোদ্দারকে বসানো হয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদে। তখন অনিলায়নের কথা উঠেছিল এই জন্য যে সুরভি বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভঙ্কর চক্রবর্তী নানান লোককে তারা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, কলেজের প্রিন্সিপাল করেছিলেন, যাদের একমাত্র যোগ্যতা ছিল তারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ক্যাডার। তো সেই জায়গা থেকে অনিলায়নের নাম উঠে এসেছিল। তারপরে সিপিএমের 34 বছরের রাজত্বের অবসান হলো, আমাদের সরকার, মামাটি মানুষের সরকার হলো। তখনও অনেকে ওই অভিযোগটা করেছিলেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে কেন পলিটিক্যাল যারা নেতা তাদের কেন বসানো হচ্ছে। তা আমি এইটুকু বলতে পারি যে শিক্ষার সঙ্গে সম্পর্ক রাখা, যেরকম আশুতোষ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন প্রফেসর সৌগত রায়। তো সৌগত রায় নিশ্চয়ই শিক্ষা জগতের মানুষ, বা তৃণমূলের সময় যারা ছিলেন, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী ছিলেন, তিনিও একজন অধ্যাপক, কলেজের শিক্ষা জগতের সঙ্গে যুক্ত। এখন যেটা বিজেপি এসছে, বিজেপি আসার পর তারা কথা দিয়েছিল যে পশ্চিমবাংলায় শিক্ষাক্ষেত্রে তারা কোনো রাজনীতিকে প্রবেশ করতে দেবে না, শিক্ষাক্ষেত্রেও তারা শিক্ষাবিদ দিয়ে চালাবে। যদি আপনি তুলনামূলক একটা চিত্র করেন তাহলে দেখবেন যে তৃণমূল কংগ্রেসের সময় যারা গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়েছিলেন আর আজকের যারা গভর্নিং বডির প্রেসিডেন্ট হলেন, তাদের সঙ্গে অনেক পার্থক্য আছে বলে আমি মনে করি। নন্দীগ্রামে যাকে করা হলো গভর্নিং বডির প্রেসিডেন্ট, তার যোগ্যতা হলো তিনি মণ্ডলের সভাপতি, বিজেপির মণ্ডলের সভাপতি। বিভিন্ন আমি জানি না, একজন মন্ত্রী যিনি অর্থমন্ত্রী, যার অর্থ দপ্তরের মতো এরকম দপ্তর, যে দপ্তরের অনেক কাজ, তাকে আশুতোষ কলেজ, যে কলেজে আমি ছাত্র ছিলাম, শ্যামাপ্রসাদ কলেজ আর যোগমায়া দেবী কলেজ, 3টে কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট করা হলো। যিনি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যের এই 4 মাসে যে বেহাল অবস্থা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে, সেখানে দাঁড়িয়ে তাকে করা হলো আরও 2টো কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট।
যে পৌরমন্ত্রী, যার সময় যিনি বন্যা পরিস্থিতি দেখে বলছেন যে এইটা নাকি খুব ওনার মনোরম দৃশ্য এবং তিনি সুজলং সুফলং গাইছেন বলছেন, এবং সে বন্যা কবলিত মানুষকে দেখতে গিয়ে যিনি এই মন্তব্য করছেন, তারই জ্ঞান বুদ্ধি আর তাকে করা হচ্ছে কলেজে গভর্নিং বডির প্রেসিডেন্ট। সুতরাং আমি জানি না যে মন্ত্রীরা কত সময় গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসাবে পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন। বামফ্রন্টের সময় যেটা হয়েছিল, তাদের সময় কলেজে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে, কলেজের প্রিন্সিপাল থেকে, স্কুলের হেডমাস্টার থেকে এবং একদম গ্রুপ ডি স্টাফ পর্যন্ত গোটাটাই পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হতো, গোটাটাই আলিমুদ্দিন স্ট্রিটের থেকে অ্যাপয়েন্টমেন্ট হতো। তৃণমূল কংগ্রেসের সময় কিন্তু এটা বলতে পারবেন না যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আমি নাম দিই, আজকে আমাদের নামে অনেক সমালোচনা হয়, আমাদের নামে অনেক বিদ্রুপ করা হয়, কিন্তু আপনাকে আমি দেখিয়ে দেবো যে সিপিএম পার্টির যারা হোল টাইমার তাদের সবার স্ত্রীকে শিক্ষা দপ্তর বা ওখানে চাকরি দেওয়া হয়েছিল। আমাদের সময় আমরা চেষ্টা করেছি যতটা পারার একটা নিরপেক্ষতা রাখার, যেটা বিজেপি রাখতে পারলো না, এবং বিজেপি যে ফাঁকা আওয়াজ দিয়েছিল সেই ফাঁকা আওয়াজটা যে আজকে ফাঁকা আওয়াজই ছিল, সেটা আজকে নতুন গভর্নিং বডির রিক্রুটমেন্টের প্রেসিডেন্ট মনোনীতটাকে এটাকে প্রমাণ করে। একেবারে সর্বনাশ করে দিচ্ছেন শিক্ষাকে। কম বয়স ছেলে মেয়ে লেখাপড়া করবে, কলেজ বিশ্ববিদ্যালয়ে তার ভবিষ্যৎ ধ্বংস করছেন। কি করলেন? বলার সময় বললেন কোনো রাজনীতি টাজনীতি চলবে না, সব একদম আমরা ঠিকঠাক মতো করে করব। আর 267টা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট করলেন বেছে বেছে বিজেপির এমএলএ, যেখানে এমএলএ ঠিক মতো পাওয়া গেল না সেখানে এমপি। ক্রুড, এত ক্রুডলি, এবং সেটা এমনভাবেই করলেন যে হাস্যকর। দেশের শিক্ষামন্ত্রী একটা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট, দেশের শিক্ষামন্ত্রী, ভাবুন, রাজ্যের শিক্ষামন্ত্রী গভর্নিং বডির প্রেসিডেন্ট, উচ্চশিক্ষামন্ত্রী, রাজ্যের যে উচ্চশিক্ষা নয় সাধারণ শিক্ষা সেই মন্ত্রী স্কুলের প্রেসিডেন্ট করুন, প্রাইমারি স্কুলের প্রেসিডেন্ট করুন, তিনিও আবার কলেজের প্রেসিডেন্ট। ফলে নেতা মন্ত্রী সহ এই সবাই কলেজের দখলদারি চাই। আমার কথায় সব চলতে হবে। যদি এমএলএ এমপি না পাওয়া যায়, প্রাক্তন এমএলএ কে নিয়ে এসো। সে প্রাক্তন তৃণমূলের এমএলএ কিন্তু বর্তমানে বিজেপিতে এসেছে, এখন সে এমএলএ নয়, তাকে নিয়ে এসো। যদি সেটাও না পাওয়া যায় তাহলে মণ্ডলের সভাপতি ল্যাজ ধরে টানাটানি করো, কাকে কোথায় নিয়ে এসে বসিয়ে কলেজের দখলদারি করা যায়, এটা কমপ্লিট দখলদারি। এটা আমরা দেখেছিলাম বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর, তখন তৃণমূল এবং বিজেপি দুয়ে মিলিয়ে, কেউ রাজ্যপাল আর কেউ মুখ্যমন্ত্রী, দুজনকে সামনে রেখে যেভাবে চলছিলেন তাতে পরিষ্কার হয়ে গেছিল যে বিশ্ববিদ্যালয়গুলোকে পর্যন্ত দখলদারি, এখনো তার প্রভাব বিভিন্ন জায়গাতে পড়ছে, না বুঝবার কোনো কারণ নেই। ফলে সব মিলিয়ে যা চলছে, যারা বলেন যে আচ্ছা বাম আমলে তো সব ইত্যাদি ইত্যাদি কলেজ শিক্ষা, ভুল। আমি বলছি 100% ভুল। ভালো করে খোঁজ করুন, একান্ত ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু বাম আমলে কলেজে শুরুর সময় কলেজ তৈরি করছে মানুষকে সঙ্গে নিয়ে, টাকা জোগাড় করে, চারদিকে প্রচার করে, ছাত্র জোগাড় করে, শুরুতে যারা অর্গানাইজ করছেন অবশ্যই তারা হয়তো বামপন্থী নেতা, কিন্তু তারপর সেই কলেজ সরকারকে দিয়েছেন এবং সাধারণভাবে সরকারি পদ্ধতি অনুযায়ী হয়েছে, যেখানে শিক্ষাবিদরা তার সামনে থেকেছেন। আর এখানে কমপ্লিটলি উল্টো, দিমাগি নকশাল বলছেন প্রধানমন্ত্রী, মানে ইন্টেলেকচুয়ালদের ওদের ভয়, যদি চেতনাটা মাথায় থাকে তাদের ভয়। ফলে কলেজ বিশ্ববিদ্যালয় ধ্বংস করো, লেখাপড়া শিক্ষাওয়ালা লোক তাদেরকে বাতিল করো, তার জায়গাতে মণ্ডল দিয়ে এসো। শিক্ষা, সংস্কৃতি, ভবিষ্যৎ ধ্বংস করার খেলাতে যে বিজেপি আছে, তৃণমূলের চাইতে প্রবলভাবে আছে, এটা আরো একবার স্পষ্ট এবং প্রমাণিত হলো। এখন দেখা যাচ্ছে বিজেপি ক্ষমতায় আসার পরও সেই একই ছবি। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দুটি কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন। 3টি কলেজের সভাপতি হয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত, মনোজ টিগ্গা, খগেন মুর্মু, সৌমিত্র খাঁ, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুর, জ্যোতির্ময় সিং মাহাতোরা 2টি করে কলেজের দায়িত্ব পেয়েছেন। সচেতনভাবে আমরা রেখেছি এই কারণেই যে বিধায়ককে, নির্বাচিত জনপ্রতিনিধিকে কোনো কলেজের পরিচালন সমিতিতে রাখলে তার রাজনীতিকরণ হয় না, কারণ ভিতরটা তো পরিচ্ছন্ন নেই। আগামী দিনে কোনো অধ্যাপিকাকে কেউ জলের জগ ছুঁড়ে যাতে না মারে, সেটাকে আটকানোর জন্যই রাখা হয়েছে ভিতরে বিধায়ক সাংসদদের। কিন্তু বিজেপির এই ব্যাখ্যা কি গ্রহণযোগ্য? রাজনীতি বা প্রশাসনের জায়গায়
যেটা হওয়া উচিত আর যেটা হয় এর মধ্যে একটা লড়াই লাগে। ফলে যে খবরটা আমরা শুনলাম যে পশ্চিমবাংলার অনেকগুলো কলেজে মন্ত্রী এবং বিধায়কেরা, বলা বাহুল্য শাসক দলের, তারা সব পরিচালন সমিতির সভাপতি হয়েছে, এই খবরটা আমরা খুব অবাক হইনি। কারণ এটা ওই যা হয় যে শাসক দল সবসময় শিক্ষার ক্ষেত্রে, যেটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র, সেখানে নিজেদের প্রভাব বিস্তার করবার চেষ্টা করেন। এবং এটা মনে হয় এই বিজেপি যেহেতু একটা নেতিবাচক ভোট থেকে, নির্বাচন থেকে ক্ষমতা এসেছে তাতে কোনো ভুল নেই, জনসাধারণের ভোটেই তারা ক্ষমতা এসেছে, কিন্তু তারা একটু আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। ভাবছে যে ছাত্রদের, বিশেষ করে চারপাশের ছাত্রদের মতিগতি দেখে, আরশোলা যাদের বলা হচ্ছে, তাদের মতিগতি দেখে তারা একটু মনে হয় আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। তার ফলে কলেজ, বিশেষ করে প্রাপ্তবয়স্ক যেসব ছাত্রী, তাদের প্রভাবিত করবার একটা প্রচ্ছন্ন লক্ষ্য থেকে কলেজ পরিচালন সমিতিতে তাদের নিজেদের লোক তারা বসিয়েছে। এখন তাদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপার আমি জানি না, হতেই পারে তারা সবাই খুব যোগ্য, সকলেই উচ্চশিক্ষার ব্যাপারে খুব আগ্রহী, এবং এটাও ঠিক যে ক্ষমতাসীন লোকেরা যদি কলেজের পরিচালন সমিতিতে থাকেন তাহলে অনেক সময় কলেজের নানা রকম সুযোগ সুবিধে, গ্র্যান্ট, এগুলো পেতে সুবিধে হয়, এটা ভুল নেই। কিন্তু এটাও মনে হয় যে হয়তো ছাত্রদের মধ্যে বিজেপির নিজের না হোক, আরএসএসের যে দল, অখিল ভারত কি যেন, যেটা ছাত্রদের ABVP, তাদের প্রভাব খানিকটা যেন সঞ্চার করবার জন্যেই এরকম একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। এটা খুব যে সফল হবে তাতে আমার মনে হয় না। যা হওয়া উচিত ছিল তা থেকে একটু সরে গেছে। যা হওয়া উচিত ছিল, হয়তো যারা সত্যি সত্যি শিক্ষাবিদ তাদের ডেকে কলেজের পরিচালন সমিতিতে মানে প্রধান জায়গাটা দেওয়া উচিত ছিল। কিন্তু এও ঠিক, শিক্ষাবিদদের তো নিজেদের কোনো ক্ষমতা নেই, কলেজের মানুষেরা ভাববেন যে এদের দিয়ে কী হবে, কাজে এরকম একটা ব্যবস্থা নেবার কথা ভেবেছেন। আমি এইভাবে দেখছি যে হয়তো এইভাবে নিজেদের প্রভাব আর একটু বাড়াবার পরিকল্পনা এটা। শুধু মন্ত্রী, সাংসদ, বিধায়কই নন, পূর্ব মেদিনীপুরের ময়না কলেজে পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইকে, যিনি বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। নন্দীগ্রামে আবার কলেজ পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বিজেপির মণ্ডল সভাপতিকে। পূর্ব মেদিনীপুরের সীতানন্দ কলেজ ও স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়, এই দুই কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ দাসকে, যিনি বিজেপির নন্দীগ্রাম 2 নম্বর মণ্ডলের সভাপতি। তৃণমূল কংগ্রেস এবং তার আগে CPM এর আমলে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা বিধ্বস্ত হয়ে গিয়েছিল। শিক্ষা ব্যবস্থা বলে কিছু ছিল না, শুধু শিক্ষাক্ষেত্রে দলবাজি, রাজনীতি, মারপিট, হানাহানি, এই ছিল CPM আর তৃণমূল কংগ্রেসের জামানায় শিক্ষাক্ষেত্রের অবস্থা। যে কারণে কোনো মেধাবী ছাত্রছাত্রী পশ্চিম বাংলায় উচ্চশিক্ষা নিতেন না, সব এই রাজ্য থেকে ভিন রাজ্যে চলে যেতেন। মেধা এই রাজ্য থেকে ভিন রাজ্যে চলে যাচ্ছে, এই রকম একটা সংকটময় অবস্থা। এই সময় বিজেপি সরকার আসার পর, বিজেপি সরকারের হাতে কোনো জাদুদণ্ড নেই যে জাদুদণ্ড ঘোরাবে আর রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে। সেই কারণে বিজেপি সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে মেধা যাতে এই রাজ্যের মেধা এখানেই থাকে, এই রাজ্যের যে সন্তান সন্ততিরা
যাতে এখানে লেখাপড়া করায় নিরাপত্তা বোধ করে, তার জন্য শিক্ষায় আমূল সংস্কার আনার কাজ শুরু করেছে। আরে এমএলএ এমপিরা বিজেপির লোক নন, তারা জনপ্রতিনিধি। মুখ্যমন্ত্রী কার, প্রধানমন্ত্রী কার? মানুষের। ভারতের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী। অতএব তাকে কোনো পার্টির ফিতেতে বাঁধা উচিত নয়। সেই কারণে এমএলএ এমপি যারা কলেজ পরিচালনার বোর্ডে আছে তারা প্রত্যেকেই জনপ্রতিনিধি। কারণ আমরা এই শিক্ষার আমূল সংস্কার করতে চাই, শিক্ষার উন্নত অবস্থা আনতে চাই, যা ছিল একদিন বাংলায় সেটা ফিরিয়ে আনতে চাই। সেই কারণে জনপ্রতিনিধিদের নিয়ে শিক্ষা ব্যবস্থায় নজরদারি বাড়ানোর কাজ হচ্ছে। একটা কি দুটো কলেজে সামান্য কোথাও বিচ্যুতি হতে পারে, সেই বিষয় অবশ্যই আমরা খতিয়ে দেখব। তার সাথে সাথে এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, মমতা ব্যানার্জি বলেছিলেন এখানে দেশ বিরোধী আকড়া আছে, এখানে নকশালাইজরা, এখানে ডেরা গেড়েছে মাওবাদীদের কারখানা। তারপরেও মমতা ব্যানার্জি কিচ্ছু করেননি। তলায় তলায় মাওবাদীদের সাথে হাত করে, নকশালাইজড আর বামপন্থীদের সাথে হাতে হাত মিলিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সে ছাত্র মৃত্যুর পর যারা সিসিটিভি লাগাতে দিল না, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না, যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে দেশের মধ্যে একটা গৌরবময় বিশ্ববিদ্যালয়, যেখানে পরিষ্কারভাবে স্লোগান ওঠে কাশ্মীর এর আজাদি চাই, ভারত টুকরো টুকরো করার কথা বলা হয়, এই জাতীয় বিশ্ববিদ্যালয়কে মুক্ত করতে হবে সন্ত্রাসবাদীদের হাত থেকে, ভারত বিরোধীদের হাত থেকে, নকশালাইজদের হাত থেকে। অতএব সেই কাজ যেটা মমতা ব্যানার্জির সরকার পারেনি, আমরা করে দেখাবো। কিছু দিনের মধ্যেই তা করে আমরা দেখাবো। পূর্ব মেদিনীপুরের প্রভাত কুমার কলেজের পরিচালন সমিতির মাথায় বসানো হয়েছে বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারীকে। এগরা সারদা শশীভূষণ কলেজের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারীকে। পশ্চিমবঙ্গে রাজনীতিমুখী সমাজ, ফলে পশ্চিমবঙ্গে শিক্ষাঙ্গনে যে রাজনীতিকরণ হবে না, এটা খুব একটা সাধারণ ভাবার মতন বিষয় নয়। ফলে যা হওয়ার তাই হয়েছে। এবার বিজেপি রাজত্বে একটা মুশকিল হচ্ছে, বিজেপি রাজত্বে কিন্তু সবটা গেরুয়াকরণ হচ্ছে এমনটা নয়। তার কারণ হচ্ছে বিজেপি রাজত্বে প্রচুর তৃণমূলের লোকজন আছেন যারা বিজেপির সঙ্গে মিলেমিশে আছেন। ফলে বিজেপি রাজত্বে বিজেপি এবং তৃণমূলের একটা বড় অংশ যে আজকে কলেজের পরিচালন সমিতিতে থাকবেন, এটাই স্বাভাবিক। এবার কারা থাকবেন, এদের মধ্যে একটা কিছু অংশ আছেন যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, ভোটে নির্বাচিত হয়েছেন, তারপর জনপ্রতিনিধি হিসেবে এমপি বা এমএলএ হয়ে এই 247টি কলেজের পরিচালন সমিতিতে গেছেন। তবে এর বাইরেও আছে, অর্থাৎ তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছেন বা বিক্ষুব্ধ তৃণমূল হয়েছেন, ভোটে যেতেন টেতেননি, বা তৃণমূল থেকে গিয়ে মণ্ডল সভাপতি হয়েছেন বিজেপির, এইরকম লোকজনও কলেজের পরিচালন সমিতিতে ঢুকেছেন। এবং এই জায়গাটিতে দুভাবে দেখা যায়। এক হচ্ছে অনিলায়ন সম্পন্ন হলো, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা সময় বামপন্থীদের যখন দখল ছিল, তখন আমরা বারবার আলোচনা করেছি যে একটা মধ্যমেধার দাপট এবং বিভিন্ন জায়গায় বামপন্থীরা নাক গলাচ্ছেন। তার থেকেও কিন্তু বড় আরেকটি বিষয় থাকছে, সেটা হচ্ছে জগছোঁড়া না হলেও যে আরাবলীকরণ হয়েছিল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার তৃণমূল আমলে, সেই ব্যবস্থাটাও আমরা আগামী দিনে দেখতে পারবো কিনা সেদিকে একটা নজর রাখতে হবে। এখন কিন্তু বিজেপি তো নির্বাচনে ক্ষমতায় আসার আগে তাদের যে কথাগুলি বলেছিল তাতে তো শিক্ষাঙ্গনে শিক্ষার কথাই ভাবা হয়েছিল, এবং সেটা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না। অর্থাৎ সেই অঞ্চলে নিঃসন্দেহে কেউ আছেন যিনি প্রাক্তন অধ্যাপক বা তিনি অবসর নিয়েছেন কোথাও থেকে, কোনো প্রিন্সিপাল, তাদেরও সেখানে রাখা যেত। তাহলে এদের রাখার কারণটা কি? তার মানে যে বিষয়টি হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসকের যে চরিত্র সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট আমলে আমরা দেখেছি, যে চরিত্র তৃণমূলে দীর্ঘ সময় আমরা দেখেছি, সেই একই চরিত্র যে বিজেপি বজায় রাখছে, এবং সেইটা যে শাসকের যে একটা নিয়ন্ত্রণ থাকবে গোটা শিক্ষা ব্যবস্থার প্রতি, সেটা কিন্তু তারা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন। এবং বামফ্রন্ট আমলের তুলনায় কিন্তু দিনে দিনে তৃণমূল আমলে যেমন অবনতির ধারাটা অনেকটা বেড়েছে, বিজেপি তো সদ্য ক্ষমতায় এসছে, ফলে কয়েক বছর রাজত্ব না করলে ঠিক কতটা নামছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এটা বোঝা খুব শক্ত। এবার সব মিলিয়ে তাহলে কি হচ্ছে, সেটা হচ্ছে যে বিজেপি সরকার আসার 100 দিন সম্পন্ন হয়েছে, এবং সত্যিই তো কিছু কিছু কাজ তারা করার যে একদম চেষ্টা করছেন না এমন নয়।
নয়। যেমন আমরা বলতাম তৃণমূল রাজত্বে তো নিম্নবিত্ত মানুষের জন্য কিছু কাজ হয়েছে, রাস্তায় নীল সাদা রং হয়েছে, কোথাও কোথাও ভালো আলো জ্বলেছে। ঠিক একই রকমভাবে বিজেপির কয়েকটি কাজ বাদ দিয়ে বাকিগুলো কিন্তু পশ্চিমবঙ্গের শাসকের যে চরিত্র, অর্থাৎ রাজনীতি থেকে সরে এসে সত্যিকারের সেই জায়গার উন্নয়নের জন্যে যে ভাবনা চিন্তা, সেটা একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না। এবং পরিষ্কার শিক্ষাঙ্গনে রাজনীতি রাখার যে গোটা বিষয়টি, সেই বিষয়টি একেবারে বারবার করে চোখের সামনে উঠে আসছে। এবং এর ফলে অনিলায়ন থেকে শুরু করে সেই আরাবুলের জগ ছোঁড়ার যে রাজনীতি, সেই রাজনীতির পথটা কিন্তু বিজেপি পরিষ্কারভাবে দেখিয়ে দিল। যাদবপুর কাণ্ডে সমালোচনার মুখে পড়েছেন যে বিজেপি বিধায়ক, সেই সর্বরী মুখোপাধ্যায়কেও দুটি কলেজের গভর্নিং বডির সভাপতি করা হয়েছে। বাঙালির আকাশ থেকে দলমুক্ত শিক্ষাঙ্গন আর একেবারেই যাচ্ছে না। একটা নতুন সরকার নতুন আশা নিয়ে এসেছিল, যারা বছরকে বছর বলেছিল যে শিক্ষা অঙ্গন থেকে দল মুক্তিও করবে, তারা বামেদের অনিলায়ন নিয়ে চিৎকার করেছে যে কিভাবে বামেরা কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে দখল নিয়েছিল। তারা তৃণমূলের 15 বছর শাসনকালে মনোজিৎ মিশ্র মডেল নিয়ে সরব ছিল যে কিভাবে তৃণমূল কংগ্রেস কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলগুলো দখল নিয়েছিল তাদের এমএলএ এমপি সাংসদ নেতাদের দিয়ে, এবং কিভাবে আনহলি অ্যালায়েন্স দিনের পর দিন ছাত্র নেতাদের সাথে এমএলএদের ছিল, মন্ত্রীদের ছিল। আশা করা গিয়েছিল নতুন সরকার পরিবর্তনের পরে শিক্ষাবিদদের দিয়ে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে একটা উপযুক্ত পরিবেশ, দলমুক্ত পরিবেশ, একটা রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন আমাদের উপহার দেবেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে যেটা আমাদের দেখতে হচ্ছে যে পশ্চিমবাংলায় নতুন সরকার কলেজ বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে যে গভর্নিং বডির সদস্য মনোনয়ন দিয়েছে সেখানে সব এমএলএদেরকে, সেই এমএলএর পাশাপাশি আবার মণ্ডল সভাপতি তাদেরকেও কলেজ এর পরিচালন সমিতিতে ঢোকানো হয়েছে। উদ্দেশ্য একটাই, গৌরিকীকরণ পূর্ণাঙ্গভাবে করা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপি শিক্ষাঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিন্তু গৌরীকরণ করিয়েছে। গৌরীয়করণ সারা ভারতবর্ষে সর্বত্র, যার জন্য মধ্যমেধার চাষ সারা ভারতবর্ষে চলছে। এবং যারা মেধাসম্পন্ন ছাত্রছাত্রী তারা বিদেশে পাড়ি দিচ্ছে। একই ছবি পশ্চিমবাংলাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সরকারের সামনে সুযোগ ছিল একটা ভিন্ন পথ, বিকল্প পথ, অর্থাৎ বামেরা যেভাবে বিশ্ববিদ্যালয়ের দখলদারি নিয়েছিল, কলেজের দখলদারি নিয়েছিল, তৃণমূল যেভাবে দখলদারি নিয়েছিল, তার বাইরে গিয়ে একটা বিকল্প পথের সন্ধান করার সুযোগ ছিল শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর কাছে। তারা সেই পায়ে মারায়নি। দীর্ঘ শাসন তারা করবে, ফলে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে দখলদারি করতে হবে, দখলে রাখতে হবে, এবিভিপিকে ঢোকাতে হবে এবং তাদের মাধ্যমে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণ নিতে হবে। সেই কারণেই এমএলএ যারা গভর্নিং বডিতে থাকবেন তারা কিন্তু তাদের পক্ষে কোনো সুযোগই নেই বা তারা পারবেন না তার নিজের সংগঠনকে সামান্যতম বাজি রাখতে। কারণ তারা চাইবেন সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলো এবিভিপি দখলদারি থাকুক, কারণ এই এবিভিপি দখলদারির মাধ্যমেই তারা নির্বাচনী মেশিনারি তৈরি করবেন, যেটা আমরা তৃণমূল আমলে দেখেছি। তৃণমূলের নেতারা কলেজ বিশ্ববিদ্যালয়গুলো দখলদারি করেছে এই কারণেই যে ওই কলেজের ছাত্রদেরকে দিয়েই বুথ দখল করত, ভোট লুট করত। সেই একই মডেল বিজেপি কিন্তু আমাদের এই রাজ্যে আবার প্রতিষ্ঠা করলো। ফলে বাঙালি শিক্ষামুক্ত উৎকর্ষ যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু অধরা থাকবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। কলেজে কলেজে পরিচালন সমিতির হ্রাস বিজেপির হাতে নেওয়া নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে। এর মধ্যেই দ্বিধা বিভক্ত তৃণমূলের শিবিরে বদলও থেমে নেই। সোমবার একদিকে যখন বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সদ্য আইএসএফ ত্যাগী আরাবুল ইসলাম, তখন ঋতব্রত শিবির ছেড়ে কালীঘাট শিবিরে নাম লেখালেন উত্তর 24 পরগনার আমডাঙ্গার বিধায়ক কাশেম সিদ্দিকী। তৃণমূল যখন ক্ষমতায় তখন ছিলেন তাজা ছেলে। একটা তাজা নেতা। তৃণমূল এখন ছিন্নমূল, দুই শিবিরে বিভক্ত। আর আরাবুল ইসলামের সঙ্গে সাক্ষাতের পরই তাকে একেবারে দরাদ সার্টিফিকেট দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন আরাবুল ইসলাম ভালো ছেলে।
ছেলে। দিন কয়েক আগেই আইএসএফ ছাড়েন আরাবুল ইসলাম। এরপরই সোমবার শটান বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে হাজির হন তিনি। ছবিতে দেখা যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও সেখানে উপস্থিত রয়েছেন আখরুজ্জামান, অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সামনেই বসে আরাবুল ইসলাম। প্রশ্ন উঠছে, তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর নওশাদ সিদ্দিকীর আইএসএফ এবার কি আইএসএফ ছেড়ে ঋতব্রত তৃণমূলে নাম লেখাতে চলেছেন? আরাবুল ইসলাম: সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা এগুলো নিয়ে কথা হচ্ছিল, কথা চলতে থাকবে, টু বি কন্টিনিউ। মানে আরাবুলকে যোগদান করছেন, তিনি স্পষ্ট করে কিছু বললেন না, আপনি কি বলবেন? যোগদানের ব্যাপারে আমরা, ও প্রাক্তন বিধায়ক আমাদের ঘরে এসেছিল, খৈরুল ভালো ছেলে, আলোচনা চলছে, দেখা যাক না। যোগদানটা ইম্পর্টেন্ট নয়। আরাবুল তো বলেছে সংবাদ মাধ্যমে, ডক্টর মমতা ব্যানার্জি তাকে 7 বার জেল খাটিয়েছে। আমরা ভাঙড়ের যে পরিস্থিতি, ভাঙড়ের সাধারণ মানুষ তারা শান্তিতে নেই, তারা নানান ধরনের সমস্যার মধ্যে রয়েছে। একটা সময়ে ভাঙড়ের শেষ কথা ছিলেন আরাবুল ইসলাম। 2011-য় পরাজিত হওয়ার পরেও তার ওপরই ভাঙড়ের দায়িত্ব দিয়েছিল দল। অধ্যাপিকাকে জগ ছুড়ে মারার অভিযোগ ওঠার পরেও কার্যত আরাবুলের পাশেই দাঁড়িয়েছিল তৃণমূল। কিন্তু 2024 সালে আইএসএফ কর্মী খুনের অভিযোগে গ্রেফতারির পর থেকে ফিকে হতে থাকে আরাবুলের প্রভাব। পরপর 2 বার সাসপেনশন। অন্যদিকে প্রকট হতে থাকে আরাবুল ইসলাম শওকত মোল্লার দ্বন্দ্ব। ভাঙড়ের রাশ যায় শওকত মোল্লার হাতে। গত বিধানসভা ভোটের আগে আইএসএফে যোগ দেন আরাবুল ইসলাম। ক্যানিং পূর্বের প্রার্থী হন, কিন্তু হারতে হয়। এবার কি আইএসএফ ছেড়ে তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে চলেছেন আরাবুল ইসলাম? ঋতব্রত শিবিরে যোগদান জল্পনা নিয়ে আরাবুল ইসলাম এদিন বলেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি, নানা বিষয় নিয়ে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে আলোচনা হলো। কালীঘাট আমার জন্য কি করেছে? যারা যারা যাচ্ছেন তারা তার আগে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করেছেন কিনা এবং সেখানে প্রত্যাখ্যাত হয়েছেন কিনা সেগুলো একটু জেনে নিলে ভালো হয়। আমার বক্তব্য, অনেকেই তৃণমূলে আসতে চেয়েছেন বা যোগাযোগ রাখতে চেয়েছেন, অনেকে আবার কেউ কেউ যারা যারা দক্ষিণ 24 পরগনা বা একটু 24 পরগনার রাজনীতিতে আছেন, তারা অনেকে সুভাষিস চক্রবর্তীর সঙ্গেও দেখা করেছেন বা কোনো আত্মীয়কে পাঠিয়ে দেখা করেছেন, কিন্তু পরবর্তীকালে দল কোনো সিদ্ধান্ত তাদের সম্পর্কে নেয়নি, ফলে তারা অন্য কোথাও যাচ্ছেন। কে কোথায় যাবেন, কার সাথে আলোচনা করবেন, একান্তই ব্যক্তিগত ব্যাপার তাদের। আরাবুল ইসলাম বকলমে যদি বিজেপিকে সহযোগিতা করে, ভাঙড়ের মানুষ কিন্তু জবাবটা দেবে। বিগত দিনে 15 বছর যেভাবে পাওয়ার গ্রিড থেকে শুরু করে, অধ্যাপিকাকে জগ ছোড়া থেকে শুরু করে, বিএলআরও অফিস থেকে শুরু করে বিভিন্নভাবে যে অনৈতিক কাজগুলো করেছে, মানুষ ঘিরে ধরলে আর উত্তর দিতে পারবে তো? তৃণমূল আইএসএফ হয়ে আরাবুল ইসলামকে এবার তাহলে ঋতব্রত তৃণমূলে? এই প্রশ্ন নিয়ে জল্পনার মধ্যেই ধাক্কা খেল ঋতব্রত গোষ্ঠী। সোমবার বিধানসভায় ঋতব্রত শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন আমডাঙ্গা তৃণমূল বিধায়ক কাশেম সিদ্দিকী। কুণাল ঘোষের পাশে বসে ঋতব্রত পন্থীদের বিরুদ্ধে ভুল বোঝার অভিযোগ তুললেন উত্তর 24 পরগনার আমডাঙ্গা তৃণমূল বিধায়ক কাশেম সিদ্দিকী। বিধানসভা ভোটে ভরাডুবির পরই ভেঙে খান খান হয়ে যায় তৃণমূল। একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়েন তার একদা ঘনিষ্ঠ বিশ্বস্ত নেতানেত্রীরা। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নিজেদের আসল তৃণমূল দাবি করে স্পিকারের কাছে যে 65 জন বিধায়কের সই জমা দিয়েছিলেন ঋতব্রতদা, তার মধ্যে ছিলেন এই কাশেম সিদ্দিকীও। দিদি থাকবে যখন আমরা সবাই, দিদি যখন আছে আমরা আছি। তারপরে দেখলাম দিদি নাই, কোনো জায়গায় দিদির কোনো গল্প নাই। আমরা তো ওনাকে চিনি না, আমরা তো দিদিকে চিনি। দিদির পোস্টার বুকে নিয়ে আমডাঙ্গায় ঘুরেছি, দিদিকে দেখে তো আমাকে ভোট দিয়েছেন। আমি দিদির পাশে আগে ছিলাম, এখনও আছি এবং এভরি টাইম থাকবো। কাশেম সিদ্দিকী তো আমাদের সঙ্গে নেই। আমি ওনাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল, আমডাঙ্গায় যান আগে। আমডাঙ্গার জনগণ খুঁজছে কাশেম সিদ্দিকীকে। আমডাঙ্গার জনগণ কাশেম সিদ্দিকীকে ভালোবাসার জন্য খুঁজছে। মাননীয় বিধায়ক, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ফলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা যেটুকু জানি, মাঝখানে কোনো একটা কনফিউশন, কোনো একটা ভুল ধারণা তৈরি করে তাকে একটি সই করাতে বলা হয়েছিল। উনি পরে দেখেন যে কারণে সইটি করানো হয়েছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। তৃণমূলের অন্দরে শিবির বদলের হিড়িকের মধ্যেই বারুইপুরের হাটদহে নৃশংসভাবে খুন হতে হলো বিজেপি কর্মীকে। অভিযুক্ত বিজেপিরই নেতা। ফোন করেছিল, তখন বলছে সব বিজেপির লোক ফোন করছে, আমাদেরই লোক। বলতে গিয়ে খানিকটাই দূর গেল, ওরা সবাই তাকে খাবার করে ধরে নিল। ওর বাতি পড়ে গেছে, আমি ছুটে গিয়ে ধরেছি। ওনাকে ওপেন থ্রেট দেওয়া হতো যে মানে মাথা কেটে ফুটবল খেলবো।
খুনে নাম জড়িয়েছে এলাকারই বিজেপির পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল সহ কয়েকজনের। পরিবারের দাবি, তৃণমূলের নেতাকর্মীদের দলে নেওয়ায় আপত্তি করেছিলেন বিজেপি কর্মী বাপি প্রামাণিক। তার জেরেই এই পরিণতি। আর সুজন ছিল, টিঙ্কা ছিল, আর ওরা ও ভিজিবি করতো বলে টিভি ছিল, ওকে মেরেছে। ওরা সুজন ছিল, সুজন তৃণমূল সুজন ছিল, তৃণমূলের লোক ও শিবরা দল নেছে। এই নিয়ে একটু রাগারাগি হতো। আর আমাদের মামার বর বলে যে আমরা ওর জন্য আমরা ঘর ছাড়া হয়েছি, কেন তুই ওর দিচ্ছিস? ওরা এই তৃণমূলের লোকেরা কি এখন সব বিজেপিতে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, ও যদি সুজন আছে তার সঙ্গে যুক্ত। ও সুজনের টাকা ওদের অবাধ দিয়েছিল, ওর অনেক টাকা, 1.5 লাখ টাকা। ওর বলেছিল তুই টাকা নিবো বলে, আমি একটা টাকা নেবো না, একটা টাকা নেবো না। এর জন্যই কি খুন হতো? পরিবারের দাবি, রবিবার রাত 10টা নাগাদ ফোন আসে বিজেপি কর্মী বাপি প্রামাণিকের কাছে। কাউকে বেধড়ক মারধর করা হচ্ছে খবর পেয়ে সেখানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোন তিনি, সঙ্গে যান স্ত্রীও। ঘটনাটি ঘটেছে রবিবার রাত 10টা নাগাদ, ঠিক যেখানে ঘটনাস্থল অর্থাৎ যেইখানে বাপি প্রামাণিককে কোপানো হয়েছিল সেইখানেই আমি দাঁড়িয়ে আছি। আর এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে সেই বাপি প্রামাণিকের বাড়ি। তার পরিবারের লোকেদের দাবি যে রাত 10টার কিছু আগে বাপি প্রামাণিকের কাছে তার এক পরিচিত ব্যক্তির ফোন আসে এবং ফোনে তাকে জানানো হয় যে তৃণমূলের লোকেরা তাদের মারধর করছেন। এই কথা শুনে বাপি প্রামাণিক বাড়ি থেকে বেরিয়ে আসেন, তার স্ত্রীও তার সঙ্গে এসেছিলেন এবং পায়ে হেঁটে প্রায় 1 কিলোমিটার দূর থেকে ঠিক এই জায়গা অবধি আসেন বাপি প্রামাণিক, ঠিক যেখানে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। টিএমসির ওই ছেলেগুলো যারা ছিল তারা সবাই এসে বাবাকে ঘিরে ধরেছে। এখন ওরা বিজেপিতেই ঢুকে গেছে, তো ওরা সবাই এসে বাবাকে ঘুরে ধরেছে, ধরে পিছন দিক দিয়ে এসে একজনকে চাপড় দিয়ে না কি দিয়ে চাপড় দিয়ে মেরেছে, মাথায় মেরেছে। সঙ্গে সঙ্গে বাবা ওখানেই পড়ে গেছে। তারপর রড দিয়ে শাবল দিয়ে বাবার পিছনে মেরে মাথার এই সবগুলো মেরে এগুলো সব কুপিয়েছে। সুজনের গলা আমি পেয়েছি, আমি ওকে সামনাসামনি দেখিনি। মানে এটা কি পরিকল্পনা করে ডেকে নি? অবশ্যই ওরা সবাই মিলে আগে থেকে এটা এরকম করে গুছিয়ে রেখেছিল, এটা ফাঁদ পেতে রেখেছিল যে ও আসলেই ওকে আমি ধরবো। অনেক দিন ধরে ফাঁদটা পেতে রেখে আমি এটুকুনি শুধু শুনেছিলাম, আমার বাবা আমাদেরকে বলেছিল। আমি সামনের সপ্তাহে এসেছি, সব টিএমসির যত সব ওই যারা সব আগে অত্যাচার করেছে তাদেরকে সব দলে টানছে। আমি থাকবো, আবার বদনাম হবে, আমি থাকবো না, আমি পার্টি মাটি ছেড়ে দেবো, আমি থাকবো না। পুজো কমিটিকে গঠন করাকে কেন্দ্র নিয়ে গ্রামের মধ্যে একটা বিবাদ হয়, সেই গ্রামের এই বিবাদের উপর ভিত্তি করে একটা গন্ডগোল সৃষ্টি হয়। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী ছিলেন বাপি প্রামাণিক। পরিবারের দাবি, তৃণমূলের অত্যাচারে 18 বছর ঘরছাড়া ছিলেন তিনি। 4 মে বিজেপি ক্ষমতায় আসার পর এলাকায় ফেরেন। এরপর যাদের অত্যাচারে ঘরছাড়া তারাই এখন বিজেপিতে যোগ দিচ্ছেন, এতেই আপত্তি জানিয়েছিলেন বিজেপি কর্মী বাপি প্রামাণিক। এরা টিএমসি করে, ওনারা বিজেপিতে আসার জন্য বাবাকে টাকা অফারও দিয়েছে যে 10 লাখ টাকা দেবো, তুই আমাদেরকে নিয়ে নে। তা বাবা বলছে না, এতদিন যেহেতু বাইরে পড়েছিলাম সেই টাকা যদি নয় হতো অনেকদিন আমি আগেই নিয়ে নিতাম। টাকা নেয়নি বাবা, ওদেরকে দলে ঢুকতেও বারণ করেছিল। সেই জন্য সুজনের সাথে এই বিষয়টা নিয়ে। আচ্ছা, মানে এই তৃণমূলের লোকেরা যাতে বিজেপিতে না আসতে পারে আপনার বাবা সেটা বাধা। হ্যাঁ, এই বিষয়টা নিয়েই ঝামেলা। তার জন্য কি খুন হতো? হ্যাঁ। বিজেপিরও একাংশের অভিযোগ, তৃণমূলের সঙ্গে খুনের চক্রান্ত করেন বিজেপির পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল। উনি অনেকদিন আগে থেকে বিজেপির কর্মী, বিজেপির সক্রিয় কর্মী, বিজেপিটা করে, সেই জন্য ওনার খুব টার্গেট। আমাদের এখানে যে নেতা আছে সুজন মণ্ডল, সেই নেতা ওনাদেরকে নিয়ে মিটিং করছে, সেটা আমাদের সহ্য হচ্ছে না, সেটাকে আমরা প্রোটেস্ট করছি বলে আমাদের উপরে আক্রমণটা হয়েছে। সুজন আমাদের এখানে সদস্য আপাতত যে এখন এখানে সদস্য আছে, বিজেপির সদস্য। হ্যাঁ, ও ছিল না স্পটে, কিন্তু ও জড়িত আছে। মানে এর পিছনে বিজেপিরও একাংশ যোগ আছে বলছেন? হ্যাঁ, যোগ আছে, তদন্ত হোক। সুজনের রোলটা এখানে কি আছে? ওরা হচ্ছে কি টিএমসির হাতমান বাইরে নিয়ে উনি সবসময় মিটিং করছে, পার্টি অফিসে ঘুরছে, এগুলো আমাদেরকে সহ্য হতো না। সুজন তো ওনাদের সাথে সেটিং হয়ে গেছে। এ নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির আদি তৎকাল নব সদ্য কে এলাকা দখল করবে, কে কার কাছ থেকে তোলা তুলবে, কে মিষ্টির দোকানে যাবে, কে অমুকের দোকানে যাবে, নানা ধরনের খবর আসছে। এতটাই খবর আসছে যে নেতাদের বিবৃতি দিতে হচ্ছে। ফলে এলাকা দখলের লড়াই না টাকার লড়াই আমরা তো জানি না। ওদের নেতাদের বিবৃতি থেকে দেখছি তারাই তিতিবিরক্ত এবং তারাই উদ্বিগ্ন, যদিও তাদের কথা কেউ শুনছে না। এই গুন্ডাগার্দি গোষ্ঠীবাজি চলছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক, এর সঙ্গে তো আর তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আমরা কোথাও বলছি না যে যারা আমাদের দলে আছে একদম প্রত্যেকে সব ঠিকঠাক চলছে, তার জন্যই তো প্রত্যেককে বলা হচ্ছে ঠিক পথে চলতে, প্রত্যেককে বলা হচ্ছে যাতে পার্টির ভাবমূর্তি নষ্ট না করে। তারপরেও কেউ যদি এই কাণ্ড করে প্রমাণ হয়, অবশ্যই তদন্ত হবে এবং প্রমাণ হতে হবে, তাহলে
তাকে ছাড়া হবে না, প্রশাসন ছাড়বে না, সে যে দল করুক না কেন। এই দিন অভিযুক্ত বিজেপি পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডলের বাড়িতে গিয়ে দেখা যায় সেখানে তালা ঝুলছে। বারুইপুরের বিজেপি কর্মী বাপি প্রামাণিক খুনের ঘটনায় এই এলাকারই এক বিজেপির পঞ্চায়েত সদস্যের নাম জড়িয়েছে। হরদহ গ্রাম পঞ্চায়েতের সদস্য সুজয় মণ্ডল, তার নাম জড়িয়েছে এই বাপি প্রামাণিক খুনের ঘটনায়। বাপি প্রামাণিকের স্ত্রী জানিয়েছেন যারা যারা বাপির উপর হামলা চালিয়েছিল তাদের মধ্যে এই সুজয় মণ্ডলও ছিল। আর এই সুজয় মণ্ডলের বাড়িতে এসে আমরা দেখলাম যে বাড়িতে তালা ঝুলছে। স্থানীয়দের থেকে জানা যায় যে গতকাল রাত 10টা নাগাদ যখন বাপি প্রামাণিককে এখানে কুপিয়ে খুন করা হলো, তারপর থেকে সুজয় মণ্ডল এবং তার বাড়ির লোকেরা বেপাত্তা। কালকে ওনার বউ ছিল, আর ওনার হচ্ছে ভাইয়ের বউ ভাই ছিল, ভাইয়ের বউ ভাই ওরা চলে গেছে বাপের বাড়ি না কোথায় গেছে, ওরা সকালবেলা গেছে। আজকে সকালে গেছে? হ্যাঁ। মানে কি ভোর হওয়ার আগে? না, সকালবেলা এই তো 7টার দিকে গেল। হেনটালি থেকে আনন্দপুর বিজেপির গোষ্ঠীকন্দলের জেরে গত দুদিনে দফায় দফায় উত্তেজনা ছড়ায় কলকাতার দুই প্রান্তে। সংঘর্ষে মাথা ফাটে বিজেপি সমর্থকের, পুলিশের সামনেই চলে বচসা, তর্কাতর্কি, হাতাহাতি। করুন বিষয় এখন টিএমসির হারমাদদের নিয়ে সংগঠন বানিয়ে দলাবাজি করে বেড়াচ্ছে। এরা সব হচ্ছে 4 তারিখের বিজেপি হয়েছে, তৃণমূলের কাছ থেকে তোলা তুলে খাসির মাংস আয়োজন করেছে। আনন্দপুরের ঘটনার সূত্রপাত শনিবার রাতে। এই মাঠে প্রীতিভোজের আয়োজন চলছিল, তার মাঝেই তাল কাটে। অভিযোগ, বিজেপির যে গোষ্ঠী এই আয়োজন করেছিল তাদের উপর হামলা চালায় মণ্ডল সভাপতি ও তার অনুগামীরা। ওরাই মানে টিএমসি আগে করেছে, ওখান থেকে ছেলেরা টেনে হিজড়ে মেরেছে, পেটে লাথি, চেয়ার দিয়ে পেটে মার, পার্টির মধ্যে এইসব কি চলছে। যদিও পাল্টা অভিযোগ অস্বীকার করে মণ্ডল সভাপতি দাবি করেছেন তাকে না জানিয়ে তার নামে তোলা তুলে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এমনকি বিজেপির প্রতীক ও নাম ব্যবহার করে ছাপানো হয়েছে কুপন। বিজেপির একটা কুপন বের করেছে যে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে নাকি প্রোগ্রামটা হচ্ছে। এই মিলন উৎসব আর প্রীতিভোজ কে করতে বলেছে? বিজেপির। আমার নাম করে গিয়ে টাকা তোলা হচ্ছে, তুলে প্রোগ্রাম করছে। এক প্রস্ত ঝামেলার পর যখন গভীর রাতে আনন্দপুর থানায় অভিযোগ জানাতে যায় বিজেপির এক গোষ্ঠী, তখন সেখানে হাজির হন বিজেপির মণ্ডল সভাপতি ও তার অনুগামীরা। শুরু হয় তুমুল বচসা, তর্কাতর্কি। একে অপরের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে যোগসাজশের দাবি করে দুই গোষ্ঠী। রাত 1:35 আনন্দপুর থানার সামনে বিজেপির দুই গোষ্ঠী মুখোমুখি হাতাহাতিতে জড়িয়ে পড়েছে। আনন্দপুরে ফুটবল মাঠে সেখানে একটি অনুষ্ঠান চলছিল এবং যেটা অভিযোগ বিজেপি কর্মীদের, বিজেপির এক নেতা যার নাম অরুণ সহায় বলে তারা দাবি করছেন, তিনি লোকজন নিয়ে দলবল নিয়ে তাদের উপর চড়াও হন এবং বেধড়ক মারধর করেন। এখানে একজন ব্যক্তি রয়েছেন, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে থানার সামনে দুই পক্ষই কার্যত মুখোমুখি, দুই পক্ষের মধ্যে বচসা চলছে। ঘটনার পর শনিবার রাতেই থানায় অভিযোগ জানায় দুপক্ষ। রবিবার সকালে গিয়ে দেখা যায় প্যান্ডেলের মধ্যে পড়ে রয়েছে ভাঙা চেয়ার। দুপক্ষই আনন্দপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। কিন্তু এর নেপথ্যের মূল কারণ যেটা, শুধু এই অনুষ্ঠান করাকে কেন্দ্র করেই নয়, এর নেপথ্যের কারণ হলো এলাকা দখলকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনার সূত্রপাত। ওদের আপ্রাণ চেষ্টা ছিল ক্লাবটাকে দখল করা। কাদের লক্ষ্য ছিল এটা? এটা অরুণ বিষয় এবং তার টিম মিলে আসে। অরুণ বিষয়ের একটাই কথা, ক্লাব আমার, এলাকা আমার। আমাদের এখানে একটা সিন্ডিকেট আছে, মা তারা সিন্ডিকেট, সেখান থেকে শতাধিক ছেলেকে নিয়ে এসে এদের উপরে চড়াও হয়। সম্পূর্ণ ভিত্তিহীন। এই ক্লাবের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, বরঞ্চ ওই ক্লাবের সরস্বতী গিয়ে ওখানটায় নিজের প্রভাব খাটায়। তারও ছবি আছে, ওই ক্লাবে যে ও গিয়ে ওখানটা প্রভাব খাটাচ্ছে, ওখানটা গিয়ে মিটিং করে, তার ছবিও আমাদের কাছে আছে। কিন্তু রবিবার সন্ধ্যের পর থেকে নতুন করে শুরু হয় উত্তেজনা। বিজেপির এক গোষ্ঠীর দাবি, তাদের ওপরে হামলা চালায় মণ্ডল সভাপতি অরুণ বিষয়ীর লোকজন। মারধরে আহত হয় 4 জন। রাতে আনন্দপুর থানার সামনে হাজির হয় দুপক্ষই। আবারও সেই আনন্দপুর থানা এলাকা, ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ আনন্দপুর থানার সামনে বিজেপির দুই গোষ্ঠী মুখোমুখি। দুজনেই, দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসছেন, মারধরের অভিযোগ। গতকাল যখন মারধরের অভিযোগ উঠেছিল তখন যেমনভাবে দুই গোষ্ঠীর সংঘর্ষ প্রকাশ্যে এসেছিল, ঠিক একইভাবে এদিনও, অর্থাৎ পরের দিনেও কিন্তু একই অবস্থা আনন্দপুর থানার সামনে। যেমনটা অভিযোগ, 3 নম্বর কালিকাপুরে সন্ধে 8টা নাগাদ সেখানে কয়েকজন বিজেপির কর্মী সমর্থক তারা যান এবং অন্য একটি গোষ্ঠীর উপরে চড়াও হন। মারধর করে, খুব মারধর করে, 4-5 জন মিলে মেরেছে। মারতে এবার আমাদের 2 ছেলে ছিল, ওরাও গিয়ে মেরেছে। দুই পক্ষে একটু মারপিট হয়েছে। এরা হচ্ছে অরুণ বিষয়ের ছেলে, অরুণ বিষয় সমঙ্গ বিজেপি করে।
হ্যাঁ, আমরাও বিজেপি করি। আগে বিজেপি টিএমসি করতো, ও বিজেপি হলো কোথায়? ও এখন 4 তারিখের পরে বিজেপি হয়েছে, আমাদের বিভ্রান্ত করছে। প্রত্যেকটা মেয়েকে আশাকর্মীর কাজ করেছে। অরুণ বিষয়ের নামে অভিযোগ করলে তো কিছু হবে না। অরুণ বিষয় তো ঠিকঠাক কাজ করছে, তার জন্যই তো অরুণ বিষয়ের নামে ওরা মিথ্যা বদনাম দিচ্ছে। কারণ এই যে কালকে যে ঘটনাটা ঘটেছে, মানে একদম তুলাবাজি করে। বিজেপির এই কোন্দল নিয়ে কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল। বিজেপি তোলাবাজিটিকে একটা অদ্ভুত শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। নানা রকম তোলাবাজি চলছে, মানে কোথায় কোথায় মিষ্টির দোকানে, কোথায় শিল্প, একটা কি চিঠি দেখলাম, পাড়ায় পাড়ায় অভিজ্ঞতা খুবই মানুষের ক্রমশ খারাপ দিকে যাচ্ছে, গোষ্ঠীবাজি করে হচ্ছে, আবার প্রোটেকশন মানিয়ে নিচ্ছে। ফলে তৃণমূলের মধ্যে যে গুটি কয় বেশ তোলাবাজ বলে নাম করেছিল, তাদেরকেও শিশু দেখাচ্ছে, কারণ তাদের তোলাবাজির টাকাটা সুদসহ বিজেপি নিয়ে নিচ্ছে। এটা ব্যক্তিগত সমস্যা, দুজন নেতার মধ্যে ব্যক্তিগত সমস্যা হচ্ছে, লোকাল লেভেলের নেতার মধ্যে, এটাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে না। অন্যদিকে খুঁটি পুজো নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগের জেরে 8 দিন ধরে তালা ঝুলিয়ে রাখা হয় পদ্মপুকুর পার্কের সমস্ত গেটে। এমনকি কয়েক ঘন্টার জন্য তালা ঝোলানো হয়েছিল থানাতেও। চলে বিক্ষোভ। ঘটনার সূত্রপাত 12ই আগস্ট খুঁটি পুজোকে কেন্দ্র করে। কলকাতা পুরসভার পদ্মপুকুর পার্কে শারদোৎসবের সূচনা হিসেবে খুঁটি পুজো হয়। অভিযোগ, 2 দিনের মাথায় 14ই আগস্ট রাতে কেউ সেই খুঁটি উপড়ে দেয়। ঘটনা জানাজানি হতেই পার্কের সমস্ত গেটে কেউ বা কারা তালা ঝুলিয়ে দেয়। একে অপরের দিকে আঙুল তোলে বিজেপির দুই গোষ্ঠী। सुदीप राम और दिलीप राम जो है, समझ गया ना, तो वहाँ पे गया है तो उन लोग को एंट्री नहीं मिला है। उसके बाद बहुत चिल्ला चिल्ली किया है। फिर रात में शायद यहाँ थाना में आए हैं और थाना में शायद ताला वाला मारा गया है। शायद वहाँ पे खूंटी कोई उखाड़ दिया, ये उखाड़ दिया, जो हम लोगों को कुछ पता ही नहीं है। পদ্মপুকুর ময়দানে এখানে খুঁটি পুজো হয়েছিল, সেটা খুঁটি খুলে ফেলা হয়েছে, তারপরে গেটে তালা মারা হয়েছে। খুঁটি ওপরানোর প্রতিবাদে 14ই আগস্ট রাতেই লোকজন নিয়ে এন্টালি থানায় হাজির হন বিজেপি নেতা সুদীপ রাম। তিনি বিজেপির উত্তর কলকাতার সাধারণ সম্পাদক ও হিন্দু সেবা দলের রাজ্য সভাপতি। থানার মেন গেটে চেন সহ তালা ঝুলিয়ে দেন এই বিজেপি নেতা। থানার বাইরে রাতভর চলে বিক্ষোভ। ভাইরাল ভিডিওতে পুলিশকে হুঁশিয়ারি দিতেও শোনা যায় বিজেপি নেতাকে। ওসি বলছে ধর্মের অপমান হবে, এই দালাল ইন্টালি ওসি সবাইকে বলছি বসে থাকুন। শনিবার পর্যন্ত তালাবন্ধই থাকে পদ্মপুকুর পার্ক। এবিপি আনন্দে সেই খবর সম্প্রচারের পর তৎপর হয় প্রশাসন। শনিবার পুলিশকে সঙ্গে নিয়ে একটি গেটের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন পুরকর্মীরা। মামলা রুজু করে পুলিশ। রবিবার সকালে জনসাধারণের জন্য পুরসভার পক্ষ থেকে পার্কের তালা খুলে দেওয়া হয়। পুজোর দখল, পার্কের দখল নিয়ে ঝামেলা, আর সেই ঝামেলার জেরে পার্কের প্রত্যেকটা গেটে তালা পড়ে গিয়েছিল। এক নয়, একাধিক তালা দেওয়া হয়েছে পার্কের প্রত্যেকটা গেটে। বিজেপির দুই পক্ষের মধ্যে, দুই গোষ্ঠীর মধ্যে এই বিবাদের জেরে পার্কের যে অফিস ঘর রয়েছে সেই অফিস ঘরে জোড়া তালা পড়ে গিয়েছিল। পার্কের যে অন্যান্য গেট রয়েছে সেই গেটগুলোতেও কিন্তু একই রকমভাবে জোড়া তালা পড়ে যায়। এন্টালি আনন্দপুরের পর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ছবি দেখা গেল মালদার হরিশ্চন্দ্রপুরে। বিজেপির একাংশের বিরুদ্ধে রাস্তা তৈরিতে কাটমানি নেওয়ার অভিযোগ তুলল বিজেপিরই আরেক গোষ্ঠী। তীব্র বাদানুবাদ, তর্কাতর্কি, ধাক্কাধাক্কি, বাদ গেল না কিছুই। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে 25টি আসন। 7টি আসন জেতে তৃণমূল, 4টি কংগ্রেস, 6টি বিজেপি এবং 8টি পায় সিপিএম। 3 দলের জোটে প্রধান নির্বাচিত হন সিপিএমের এবং উপপ্রধান পায় বিজেপি। এই পঞ্চায়েতের বিজেপি সদস্যরাই রাস্তার কাজ নিয়ে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তৈরি হয় হাতাহাতির পরিস্থিতি। এখানে টিএমসির কালচারের কিছু মানুষ এবং ঠিকাদারের কিছু চামচা ছেলে এসে ঝামেলা পাকাচ্ছে এবং গ্রামবাসীকে উস্কাচ্ছে। কি দেখলেন? দেখছি যে কাজটা নির্মমানের হচ্ছে। কত ইঞ্চি ঢালাই হচ্ছে এখানে? হচ্ছে 3 ইঞ্চি ঢালাই হচ্ছে, কোথাও 4 ইঞ্চি ঢালাই হচ্ছে, কোথাও 5 ইঞ্চি। কত কিলোমিটার রাস্তা এটা? রাস্তাটা মোটামুটি 2.5 কিলোমিটার রাস্তা। তাহলে কি দুর্নীতি হচ্ছে এই রাস্তায়? দুর্নীতি এখানে চরমভাবে যুক্ত আছে টিএমসির দালালরা এবং টিএমসির সমস্ত গুন্ডারা। এই রাস্তাকে সন্ত্রস্ত করে রেখেছে এই এলাকাকে। আমি কালকে ওখানে দেখতে গিয়েছিলাম, দেখি যে মানে 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি পর্যন্ত ঢালাইটা করছিল। আমি যতক্ষণ ছিলাম ওখানে আমি দেখলাম, যতক্ষণ আমি ছিলাম তার আগে যেটা করেছিল ঢালাই ওটা একটু মানে নিম্নমানের করেছিল কাজটা। তারপরে আমি যাওয়ার পরে তারপরে সঠিকভাবে কাজটা হয়েছে।
বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, তাও আবার এক তৃণমূল নেতার বিরুদ্ধে আছড়ে পড়া ক্ষোভকে কেন্দ্র করে। দুর্গাপুর পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডলের বাড়ি ঘিরে রবিবার রাতে এভাবেই চলে বিক্ষোভ। অনেক পয়সা খাইছে, আজ পর্যন্ত গ্রেফতার করতে পারছে, দেখাই দেন একবার। প্রচুর অত্যাচার করে। তৃণমূল জমানায় তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল ও তার দাদার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে দাবি, ভোটের পর থেকে বেপাত্তা ছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। রবিবার রাতে তিনি বাড়ি ফেরেন, তারপরই তার বাড়ির সামনে পৌঁছে যান স্থানীয়দের একাংশ। পুজোর নামে জোর করে চাঁদা আদায় করা, তারপরে ঘরে গিয়ে থ্রেট দেওয়া যে লাইন কেটে দেবো, এই কেটে দেবো। যখন কোয়ার্টারগুলো জবরদখলে দিয়েছিলি তখন তোরাই তো টাকা খেয়েছিলি। তৃণমূলের ঝান্ডাটা গলায় জড়িয়ে তোরাই তো টাকা খেতে এসেছিস। যে সাইকেল নিয়ে আসতো তার 4 চাকা গাড়ি। আমার বাবার কাছ থেকে 90,000 টাকা নিচে কাউন্সিলর, যে এখন যাকে বার করে দিতে হবে, না হলে কোয়ার্টারে থাকতে পারবেন না। পুলিশের সামনেই শুরু হয়ে যায় তুমুল ধস্তাধস্তি। কাঁদানে গ্যাসের শেল ছড়ে পুলিশ, নামে কমব্যাট ফোর্স। এর মধ্যেই সামনে চলে আসে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের ভূমিকা নিয়েই সরাসরি প্রশ্ন তোলেন বিজেপি কর্মীদের একাংশ। আমাদের জনগণের একটাই প্রশ্ন, 2000 আমাদের এই যে 39 ওয়ার্ডের সকল বাসিন্দাদের একটাই প্রশ্ন, লক্ষণদা কিভাবে পারমিশন দেয় এই দুর্নীতিবাজদেরকে আবার এখানে ঢোকার জন্য? না, এই এমএলএকে ফোন করে এই পরিবর্তন আমরা চাই না। বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছে সিপিএমও। শশাঙ্ক শেখর যে ছেলেটি, যে প্রাক্তন কাউন্সিলর, 1 নম্বরের বড় চিটিংবাজ। এখন বিজেপির নেতারা ভালো তৃণমূল করছে, যারা এখন এলাকা ছেড়ে দিয়েছিল নির্বাচনের পরে, এদেরকে ভালো তৃণমূল করার দায়িত্ব নিয়েছে এই বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই। এখন তাদেরকে ভালো তৃণমূল করে এলাকায় ঢোকাচ্ছে। এ তো বড় পয়সার খেলা। তিনি তার বাড়িতে ফিরে গেছেন, আমি খবর পেয়েছি। পুলিশকে আমি বলেছি যে ঘটনা ঘটছে, ওই ঘটনা ঘটে গেলে পুরো বাড়ি ভাঙচুর করে, ফ্যামিলিকে আক্রমণ করে, বৃদ্ধা মাকে আক্রমণ না করে থানায় লিখিত জমা করুন। থানার পুলিশ তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যারা দুর্নীতিগ্রস্ত, কারো রেহাই নেই। একদিকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব যেমন সামনে এসেছে, তেমনই সামনে এসেছে বিজেপি বিধায়কের পুলিশকে শাসানোর এই ছবি। আমাদের ছেলেদের ডেলি থ্রেট করছেন, তুলে নিয়ে আসবেন, আরেস্ট করে নেবেন। সিপিএমের পার্টি অফিস দখলে অভিযুক্তদের কয়েকজনকে থানায় নিয়ে আসে পুলিশ। এরপরই সেখানে পৌঁছে যান রাজারহাট নিউ টাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া। থানার সামনে দাঁড়িয়েই পুলিশকে হুমকি দিতে শোনা যায় তাকে। 50টা মাইক লাগিয়ে ক্লাবে পূজা করবে, আর আমরা পার্টির প্রোগ্রাম করবো, 6টা চং লাগাতে হবে, নাহলে চং দিয়ে লোককে তুলে নিয়ে আসবেন। দালালি মারার জায়গা পাচ্ছেন না। ভাবছি না, ঠিক আছে, হয়ে যাবে, হয়ে যাবে। আর কি বানিয়ে রেখেছেন পার্টিটাকে? দালালে ভর্তি আপনার নারায়ণপুর থানা। আগে খুশি তার থেকে কেস, পয়সা না দিলে আপনাদের এখানে কেস রেজিস্টার হবে না। এরপর ফোনেও হুঁশিয়ারির সুরে কারোর সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। আমি বলছি, কোথায় আছেন আপনি? আপনি কোথায় আছেন? দালালি মারার জায়গা হচ্ছে না নারায়ণপুর থানার নাকি? হ্যাঁ, কি ভাবছেন আপনারা নিজেকে? আসুন, আপনার থানা দাঁড়িয়ে আছে, আসুন। হ্যাঁ, বলুন। আপনার থানায় দাঁড়িয়ে আছে, আসুন না। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছে, এটা কি করবেন? আপনি তো বিধায়ক। ধরা একদিন পড়বেই, ধরা একদিন পড়বেই। আর যেদিন ধরে নেব, আমার সরকারের দিকে আঙুল উঠছে, আমার মুখ্যমন্ত্রীর দিকে আঙুল উঠছে, ছেড়ে কথা বলবো না, নিশ্চিত থাকুন। এই ঘটনা অনেককেই মনে করিয়ে দিয়েছে তৃণমূল জমানায় অনুব্রত মণ্ডলের সেই ঘড়ি দেখিয়ে পুলিশ অফিসারকে হুমকির কথা। তাণ্ডব নিলে আমি ছেড়ে দেবো, ভয়ঙ্কর ছেড়ে দেবো। কটা বাজে হয়েছে? 8:15। 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। একজনের বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে 1,000 টাকা অ্যারেস্ট করুন, যারা মেরেছে। যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না। সেই প্রসঙ্গ টেনেই বিজেপি বিধায়কের শাসানি নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। পীযূষ কানোরিয়া, তাকে দেখলাম নারায়ণপুর থানা বোধহয়, তার সামনে যে প্রচণ্ড রেগে
পুলিশকে বলছেন ঘেরাও টেরাও করে রাখবো। আগে আমরা একটা ভিডিও নিয়েই এরা গেল রব উঠত। অনুব্রত মণ্ডল পুলিশকে কি বলেছেন, এখন যে এলাকায় বিজেপির নেতারা পুলিশকে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, হুমকি দিচ্ছেন, থানায় তালাবন্ধ করে রাখছেন, তো এটা তো দেখতেই পাচ্ছেন কি হচ্ছে। এরপর গভীর রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণপুর। তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ ওঠে। পুলিশের 144 ব্রেক করা, থানার সামনে যেভাবে তিনি হুঙ্কার দিলেন, যেভাবে ওসিকে বিষয়গুলো করলেন, এটা একটা আমার মনে হয় না বিধায়ক আর সমাজ বিরোধী মনে কোনো পার্থক্য আছে। প্রয়োজন হলে আমি নিজে সিআইডি তদন্তের দাবি করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমার অনুরোধ এই একটা এলাকা যেটা খুব টাচি এলাকা, সেই এলাকাটাকে নষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে। আমি বেরিয়ে যাওয়ার পর যদি কোনো কিছুই হয়ে থাকে সেটা পুলিশ দেখবে, আইনের মতন চলবে। আমি কোনোদিন আইনকে নিজে হাতে তুলে নিই না, আর সেটা আমি বরদাস্তও করি না। কিন্তু যদি কেউ ভাবে যে পয়সা ছড়িয়ে এলাকার ভিতরে ড্রাগস আর গ্যাঁজার ব্যবসা চালু করে নিতে পারবে, তাকেও আমি ছেড়ে কথা বলবো না, নিশ্চিত থাকতে পারবে। সব মিলিয়ে এই ঘটনা ঘিরে নারায়ণপুরে এখন নারদ চলছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।